এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে। মানুষকে নিয়ে খেলা করেছে। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। নির্বাচন কমিশনকে আক্রমণে আরো এক ধাপ এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে এসআইআর হিয়ারিং এর শুনানিতে লম্বা লাইন, সাধারণ থেকে সেলিব্রিটি অনেকের গলাতেই অভিযোগের সুর। এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। জঘন্য ষড়যন্ত্র। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে। সেই 54 লক্ষ নামের কিভাবে বাদ দিয়েছে? বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে। কোনো ইয়ারও এটা জানে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না। এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের তিন সন্তানের পিতা হতে পারেন, যার এখন এই মুহূর্তে বয়স 15? বাবা থাকেন উত্তর 24 পরগনায় আর তার 10 পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে, আর তার 5 কন্যা বসবাস করছে মালদায়। এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয় তাহলে কোনটা হবে? মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। একদিকে দিল্লির নির্বাচন কমিশন, অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রীর নিশানায় সকলেই। এখানকার যিনি বুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, পদবি চেঞ্জ করেছে। অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে। তৃণমূল কংগ্রেসের মতো অমানবিক, তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ, তৃণমূলের কংগ্রেসের মতো বিভাজন, আমি তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু কোনো সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই। যাদের জন্য আন্দোলন করছেন তাদের মঞ্চে দাঁড় করিয়ে রাখছেন, তারাই এবার মঞ্চে নেমে বলছেন ভাতা পাচ্ছি না, ঘর পাচ্ছি না। এটাই পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র। গত কয়েকটা নির্বাচনে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহিলারা। এবার ভোটের মুখে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়াতে পারে কিনা তা নিয়েও জোর জল্পনা। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো এক তাৎপর্যপূর্ণ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ। বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে, তাই তারা সুযোগ পায়নি। এখানেও এটাই এদের প্ল্যান আছে। মাইক্রো অবজারভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস। একটা ইলেকশন কমিশন, সে কি বিজেপির দলদাস না সে গণতন্ত্রকে রক্ষক? সেটা মুখ্যমন্ত্রী বুঝতে খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলা জয়ী সদস্যদের রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যার 2 বছরের বাচ্চা রেখে
তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছেন। এটা মনে রাখা দরকার, এত সন্ত্রাস, এত খুন, বিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও, গণনা কেন্দ্রে না ঢুকতে দেওয়ার পরেও 11,000-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। এটা বোঝা উচিত। যত অদ্ভুতরে কাণ্ড যেন ভোটার তালিকায় কেউ বেঁচে আছেন অথচ খসড়া ভোটার তালিকায় মৃত। কোথাও পুরসভায় ডেথ সার্টিফিকেট আনতে যাচ্ছেন জলজ্যান্ত ভোটার। খসড়া তালিকায় মৃত ভোটারদের মঙ্গলবারও সভায় হাজির করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে জীবিত মৃত নিয়ে এই বিতর্কের আবহেই এই দিন বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মিলল প্রায় 4,000 ফর্ম 7, যা ব্যবহৃত হয় ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদন করার জন্য। সূত্রের খবর, ফর্মগুলিতে জেলার বিভিন্ন এলাকার ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য আগে থেকেই পূরণ করা ছিল, যার অধিকাংশই তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে 5 বিজেপি কর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে, বাকি 3 জন পালিয়ে যান। বাজেয়াপ্ত করা হয়েছে ফর্মগুলি। এই দিন ওই গাড়ির ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে, মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে। পুলিশের কাছে এবং বিডিওদের কাছে, বিএলও, এসডিও, ইআরও সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। এবং সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশান নেবে। আমি সমস্ত বিএলএ 1, বিএলএ 2 সবাইকে এলাকায় নজর রাখতে অনুরোধ করব। বিজেপির সমালোচনা করে এক্স স্যান্ডেলে টিএমসির পক্ষ থেকে লেখা হয়েছে, খুবই উদ্বেগজনক। বিজেপি নেতা, দলের সদস্য এবং সংশ্লিষ্ট বুথ স্তরের এজেন্টরা এসটিও এবং ডিএমদের অফিসে হামলা চালাচ্ছে এবং ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার জন্য বিপুল সংখ্যক ফর্ম 7 জমা দিতে ইআরও এবং এই আরওদের উপর চাপ সৃষ্টি করছে। বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে লোকজনকে নিয়ে আসা হচ্ছে এবং হাজার হাজার ফর্ম গাড়িতে ভরে একবারে জমা দেওয়া হচ্ছে। যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। আবার একই সঙ্গে ফর্ম 6 ইনক্লুশনের ক্ষেত্রে তারা বলছেন অনলাইন অ্যাপ্লাই করুন। কিন্তু যেটা আইন সিদ্ধ যে ফর্ম তারা প্রকাশ করেছে, সেই ফর্মকে আপলোড করবার জন্য যদি বিএলওরা আমাদের অস্বীকার করে, আমরা এআরওর কাছে যাচ্ছি, এআরওর কাছে যাচ্ছি, তারাও বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই। তাহলে ওপরটা কে? অন্যদিকে সন্দেহভাজন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে চুচুড়া এসটি অফিসের বাইরে এই দিন বিক্ষোভ দেখায় বিজেপি। এখানেও বিতর্কের কেন্দ্রে সেই ফর্ম 7। বিজেপির অভিযোগ, ফর্ম 7 জমা নিতে অস্বীকার করছেন মহকুমা শাসক। ঘটনার ভিডিও দিয়ে এক্স স্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, এই ইচ্ছাকৃত টালবাহানা আর কিছুই নয়, এটি একটি ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা। বৈধ আপত্তিগুলিকে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশকারী ভোট ব্যাংকে রক্ষা করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। বিভিন্ন জায়গা থেকে বিএলএ 2রা তারা ফর্ম 7 নিয়ে ইআরওর কাছে অ্যাজ পার ইলেকশন কমিশন গাইডলাইন তারা জমা করতে এসেছিল। তারা চুচুড়ার বিধানসভার নাগরিক বিএলএ 2 তারা এখানে জমা করতে এসেছিল। এটা ইআরওর অধিকারের মধ্যে পড়ে যে তারা সেই ফর্ম 7 জমা নিতে বাধ্য। কিন্তু কোনো এক আঙ্গুলি হেলনে, কোনো এক নির্বাচিত সরকার যারা আছেন, এখন চালাচ্ছেন, তার রাজনৈতিক দলের আঙ্গুলি হেলনে ফর্ম 7 নিতে অস্বীকার করেছে। আমাদের কাছে, আমরা এটা নিয়ে ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করব। পরে বিজেপির এক প্রতিনিধি দল মহকুমা শাসক অয়ননাথের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। প্রতিক্রিয়ার জন্য মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। একই অভিযোগ উঠেছে দুর্গাপুরেও। বিজেপির অভিযোগ, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম 2 বিধানসভা এলাকার প্রায় 300 জন ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম জমা দিতে এলেও তা নেওয়া হয়নি। এখানেও মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। মৃত ভোটার নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। এই আবহে মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল ভূতেদের র্যাম্প ওয়াক। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পর এবার কোচবিহারে রণসংকল্প সভা।
একে একে নাম বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুকুল দেব কর্মকার, মুর্শিদ আলম, আবুজার মিয়া, আজিজর রহমান, তপন বর্মন। পরপর লাইন দিয়ে মঞ্চে এলেন তারাও। 10 জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি, শুনুন। এসছেন সবাই? আসুন 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 দাদা, এখানে দাঁড়ান, আসুন। সব দেখতে পাচ্ছেন, এখানে সামনে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাইকে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। কিন্তু এরা কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এই 10 জনকে খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরে নির্বাচন কমিশনও জ্ঞানেশ কুমারকে নাম করে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। এর আগে বারুইপুরেও ঠিক এইভাবে খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো ভোটারদের মঞ্চে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বারুইপুরের পর উত্তরবঙ্গের কোচবিহারেও একই কৌশল নিলেন তিনি, জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। অভিষেক রাজনীতির কলঙ্ক, রাজনৈতিক ব্যবসাদার, তোলাবাজদের অধিপতি। তিনি বিভিন্ন সভায় ভূতদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন, আর জীবিত মানুষ ভূত এই কথা বলে তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি দম থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান। আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা। প্রথমত এই এসআইআর প্রক্রিয়াটাই ছিল অবাঞ্ছনীয়, প্রয়োজন ছিল না। এটা জোর করে হাজার হাজার কোটি টাকার শ্রাদ্ধ করা হয়েছে এবং মানুষকে বিপদে ফেলা হয়েছে। নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার অনেক প্রক্রিয়া আছে, প্রকরণ আছে, কিন্তু প্রথম থেকে দেখা গেল এটার উদ্দেশ্য খারাপ। নাগরিকতার সঙ্গে জোটানোর চেষ্টা করা হলো, তারপরে দাঁড়িয়ে আগে থেকেই ভাগাভাগি রাজনীতিকে এখানে নিয়ে আসার জন্য রোহিঙ্গিয়া, বাংলাদেশি, ঘুটপেটিয়া, উইপোকা ইত্যাদি ইত্যাদি প্রচার বিজেপি আরএসএস এমনভাবে করলো যেন এটা ইসিআই ভোট করাচ্ছেন, ভোটার লিস্ট শোধরাচ্ছেন না। তারপরে আমরা বললাম ঠিক আছে, প্রকৃত ভোটার যাতে বাদ না যায়, মৃত ভোটাররা যাতে বাদ যায় এবং তার সঙ্গে দাঁড়িয়ে মানুষ যাতে অযথা হয়রান না হয়।
বিশেষত ভালনারেবল সেকশন যারা আনডকুমেন্টেড কমিউনিটি আছে, মতুয়া আছে, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন, পরিযায়ী শ্রমিক আছে, দারিদ্র্যপীড়িত মানুষ আছেন, মহিলারা, আদিবাসী একটা বড় অংশের, ট্রান্সজেন্ডার্স, তাদের হচ্ছে এইসব ডকুমেন্টস, অনাথ যারা হচ্ছে তাদের মধ্যে এইসব ডকুমেন্টস থাকে না। কিন্তু এখন দেখা গেল যা খসড়া তালিকা বেরোলো, মৃত মানুষের নাম রয়ে গেল এখন অনেক। তাহলে সেগুলো বাদ হলো না কেন? সেটা সরকারের কাজ ছিল, ইসিআইয়ের কাজ ছিল। এবার এটা যে যুক্তি দেখাচ্ছে যে আমাদের কাছে লোকবল কম, আমাদের কাছে সরকার, রাজ্য সরকার কিছু দেয়নি, এটা কেন্দ্র এবং রাজ্য সরকার মিলেই করে। তাহলে দুটো সরকারের মধ্যে কোঅর্ডিনেশন দরকার। ব্যুরোক্র্যাটসরা সে ইসিআইয়ের মধ্যেই কাজ করুক, সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেই কাজ করুক, আর স্টেট গভর্নমেন্টের মধ্যেই কাজ করুক, তারা যদি আইন বা সংবিধান বা মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা থেকে রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়, তাহলে এই সমস্যাটা হয়। এবং উভয় চাপ সৃষ্টি করলেন, বিএলও থেকে শুরু করে, এইও থেকে শুরু করে, ডিও থেকে, সিও থেকে, ইসিআইয়ের উপরে বিজেপি এবং তৃণমূল দুই শাসক দল তারা চাপের রাজনীতি করা শুরু করলেন, যাতে অনেক আরও বেশি টেনশন অযথা বেড়ে গেল, মানুষের মধ্যে আরও ভয় বেড়ে গেল। আমরা সহায়তা কেন্দ্র করলাম, ফর্ম ফিল আপ করানো হলো, কিন্তু তারপরেও দেখা গেল যে এখন যে নোটিশগুলো দেওয়া হচ্ছে, ম্যাপিং যেগুলো হয়নি সেগুলো অনুশুনানি শেষ হওয়ার আগেই আমরা দেখলাম বানান ভুল, বয়সের তফাৎ, অমর্ত্য সেনের মতো মানুষকে তার মায়ের সঙ্গে তার কেন বয়সের তফাৎ 15 বছর, এই ধরনের ফ্লিমজি গ্রাউন্ডে তারা হচ্ছে হাজার হাজার নোটিশ পাঠাচ্ছেন। আমি তো আজকে প্রেস কনফারেন্স করে বলেছি, বুথ ধরে, কনস্টিটুয়েন্সি ধরে, যেটার মধ্যে একটা ডিজাইন দেখা যাচ্ছে। এটা ইসিআইয়ের এবং সিওর ওপরে একটা অভিযোগ, এবং সেটা নিয়ে আমরা সিওর কাছে যাব, ইসিআর কাছে যেমন যাব, তেমনি সেই সমস্ত বুথ এলাকায়, সেই সমস্ত ব্লকে, সেই সমস্ত অ্যাসেম্বলিতে আজ থেকে আমাদের প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে সিপিআইএমের নেতৃত্বে। আজকেই মুর্শিদাবাদ শুরু হয়েছে, কালকে মালদা এবং নদিয়া হবে এবং রাজ্য জুড়ে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ বুথে, যেটা গত কয়েকটা নির্বাচনের ভোটার রেজাল্টের সঙ্গে যদি মিলিয়ে দেখা যায়, যেখানে শাসক দল মনে করছে যে তারা খুব কমফোর্টেবল নয়, সেখানে তারা এই নোটিশ পাঠাচ্ছে। কোথাও 1000 ভোটের মধ্যে 600 লোককে নোটিশ দেওয়া হচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক অন্যত্র আছে, তারা আসবে কী করে? এত কম সময় দেওয়া হচ্ছে। এই অমর্ত্য সেনী তো হাসপাতালে আছেন, আমেরিকায় আছেন, এখানে তাকে নোটিশ দেওয়া হচ্ছে। তাহলে যেখানে দাঁড়িয়ে এনআরআইদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে যাদের ছুটি নেই, যাদের টাকা পয়সা নেই, যারা হুট করে আসতে পারবে না, তাদেরকে 2-3 দিনের নোটিশ দিয়ে ডাকা হচ্ছে, চলে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে সিও দপ্তরের তরফে জানানো হয়েছে, এই নিয়ে কোচবিহারের জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হবে। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির তীব্র এই চাপানোতরের মধ্যেই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ডেপুটেশন দিল নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে তৈরি সংগঠন বাংলা একতা মঞ্চ। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভানেত্রী শঙ্খমিত্রা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ অন্যান্যরা। চলতি এসআইআর প্রক্রিয়ায় গত কয়েকদিনে একাধিকবার দেখা গেছে এই ছবি। কোথাও অসুস্থ অবস্থায় নাকে অক্সিজেনের নল লাগিয়ে কেউ শুনানিতে এসেছেন, কেউ এসেছেন হুইল চেয়ারে, কাউকে আবার আনতে হয়েছে অ্যাম্বুলেন্সে করে। এই ঠান্ডায় 80 পেরোনো বয়স্ক মানুষদেরও ছুটে আসতে হয়েছে কমিশনের এসআইআর শুনানির নোটিশ পেয়ে। হয়রানি ভোগান্তির ছবি সামনে এসেছে বারবার, যা এদিন নির্বাচন কমিশনের সামনে তুলে ধরা হয় বাংলা একতা মঞ্চের তরফে। এর সঙ্গে সঙ্গে ট্রান্সজেন্ডারদের হয়রানির অভিযোগও তোলেন মঞ্চের সদস্য ও তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। যারা ট্রান্সজেন্ডার আছেন, তারা 2002 সালে ধরুন তার নাম জয় ছিল, আজকে জয়ী হয়ে গেছে, তাহলে তাকে ম্যাপিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের কি হবে? বারবার বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বয়স্ক মানুষদের আসার দরকার নেই, তারপরেও কিন্তু আমরা দেখছি ক্রমাগতভাবে 80 বছর বলেছেন, কিন্তু তারপরেও 100 বছর, 104 বছর এরকম বৃদ্ধ বৃদ্ধা, বিশেষভাবে যারা সক্ষম সেই মানুষগুলো হেনস্থার শিকার হচ্ছেন। কিছু বিএলও, কিছু এইআরও, তারা ডেলিবারেটলি হিয়ারিংয়ের সময় প্রবলেম করার চেষ্টা করছে, আমাদের কাছে খবর আছে। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা পরিবেশ নির্মাণ করা, এই এসআইআরে মানুষকে হেনস্থা করাচ্ছে। আচ্ছা, এই যে 26,000 লোকের চাকরি চলে গেল, এসএসসি হচ্ছে না, এতে মানুষের হেনস্থা হয় না? রেশনের দোকানে গিয়ে লাইন দিতে হয়, তাতে মানুষের হেনস্থা হয় না? আচ্ছা, ভোট দিতে গিয়েও তো লাইন দিতে হয়, তাতে মানুষের হেনস্থা হয় না? কিছু তো সময় আমাকে ব্যয় করতে হবে।
গত কয়েক সপ্তাহে দেখা গেছে কখনো এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে, কখনো নোটিশ পেয়েছেন কবি জয় গোস্বামী ও তার পরিবারের সদস্য। ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি ও প্রাক্তন জাতীয় ক্রিকেটার ও কোচ লক্ষ্মীরতন শুক্লাকেও শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুনানির নোটিশ পেয়েছেন অভিনেতা ও 3 বারের তৃণমূল সাংসদ দেব। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ টুটু বসু ও তার ছেলে সৃঞ্জয় বসু। এই নিয়েও এই দিন সরব হয়েছে বাংলা একতা মঞ্চ। এই জিনিসটা কিভাবে যাতে মানুষের কাছে বা তাদের কাছে যাতে অসম্মান ছাড়া তাদের কাছে কিভাবে জিনিসটা পৌঁছয় সেটাও কিন্তু দেখাটা কর্তব্য। কিন্তু তারা যারা আমাদের দেশকে যা দিয়েছেন, মোহাম্মদ শামী হোক বা দেব হোক বা আরও যারা ডাক পেয়েছেন তাদের কথা বলছি, কৌশিকী চক্রবর্তী হোক, যেই হোক না কেন, এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব বা জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই সম্মানীয় মানুষগুলোকে তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেওয়া, তার সঙ্গে সাধারণ মানুষ যাতে আতঙ্কে না থাকেন সেটা এনশিওর করা। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সমাজের বিশিষ্ট মানুষ যারা নিজ গুণে পরিচিত, তাদের আলাদা করে পরিচিতির কোনো দরকার নেই। সেটা নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন হন বা কবি জয় গোস্বামী থেকে শুরু করে 3 বারের সাংসদ দেব, মোহাম্মদ শামী, একের পর এক, এমনকি একজন প্রাক্তন নৌসেনাকর্তাকেও হিয়ারিংয়ে ডাক পাঠানো হয়েছে। এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। যাদের ধরুন 2002-এর নাম নেই, আজকে বিভিন্ন নাম তুলে এনে বলা হচ্ছে মোহাম্মদ শামীর নাম কেন, মানে মোহাম্মদ শামী উত্তরপ্রদেশের লোক, সবাই জানে। পরবর্তী সময় উত্তরপ্রদেশের রঞ্জি টিমে চান্স না পেয়ে উনি বাংলার রঞ্জি টিমে খেলার জন্য বাংলায় শিফট করেন। তো সবাই ভাবে 2002-এ হয়তো তার নাম ছিল না বা তার বাবার নাম থাকবে না ভোটার লিস্টে। তার বাবার নাম যদি না থাকে তো সবাই তার কাছে নোটিশ যাবে। এতে চিৎকার চেঁচামেচিরই বা কি আছে আর অসুবিধারই বা কি আছে? এই দিন মুখ্য নির্বাচনী আধিকারিক না থাকায় অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে ডেপুটেশন তুলে দেন মঞ্চের সদস্যরা। রাষ্ট্রযন্ত্রের মদতপুষ্ট চোরেদের প্রতিষ্ঠান হয়েছে নির্বাচন কমিশন। যেই অভিযোগ আমরা সহ গোটা দেশের বিরোধীরা বারংবার করে বলছিলাম যে নির্বাচন কমিশনের কাজ হয়ে দাঁড়িয়েছে যেন তেন প্রকারেণ বিরোধী শাসিত রাজ্য, সেই রাজ্যে বিরোধী মতাবলম্বী ভোটারকে ভোট চুরি করে তাদের নাম বাদ দেওয়া, আজকে কার্যত সেই দাবিতে শিলমোহর পড়ল। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুচবিহারের বিপুল জনসমাবেশ, যেই জনসমাবেশের মঞ্চে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও প্রমাণ করলেন যে নির্বাচন কমিশনকে দিয়ে কিভাবে অসভ্যতামি করা হচ্ছে। আজকে তার মঞ্চে এমন 10 জন ব্যক্তি র্যাম্পে হাঁটলেন অভিষেকের সাথে, ঠিক যেটা আমরা বারুইপুরে দেখেছিলাম 3 জন ভূত তারা র্যাম্পে হেঁটেছিল, কারণ জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল নির্বাচন কমিশন। টোটাল দক্ষিণ 24 পরগনা জেলায় এরকম 24 জন মানুষের নাম পাওয়া গিয়েছিল। আর আজকে 10 জন মানুষকে কুচবিহারের র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নিয়ে হাঁটলেন, যাদেরকে নির্বাচন কমিশন মৃত বলে জানিয়ে দিয়েছে। এ কোন অসভ্যতামি, কোন লুঠের রাজত্ব! পরিকল্পিতভাবে ভোট লুটের রাজত্বে পরিণত করতে চলেছে নির্বাচন কমিশন। একদিকে যখন এই ঘটনা সামনে আসছে তখন একের পর এক ডিসক্রিপেন্সি, মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে লুকোচুরি। আমরা বারংবার বলেছিলাম যে নির্বাচন কমিশন যে নির্দেশাবলী দেবে সেই নির্দেশাবলী যেন প্রপার চ্যানেলে আসে, অর্থাৎ সরকারি নির্দেশ, সরকারি নথি, তার কোনো মেমো নাম্বার নেই, তার কোনো ডকুমেন্টেশন নেই, হোয়াটসঅ্যাপে ভার্বালি অথবা হোয়াটসঅ্যাপে নথি পাঠানো হচ্ছে, ডকুমেন্ট পাঠানো হচ্ছে, ইনস্ট্রাকশন পাঠানো হচ্ছে, এবং বিএলওদের, ইআরওদের, এই আরোদের কার্যত বাধ্য করা হচ্ছে বিজেপির মদতে, বিজেপির অঙ্গুলি হেলনে ভোট চুরি করতে। আজকে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন সে তো আরো ভয়ঙ্কর। বাঁকুড়ার খাতড়ায় দেখা যাচ্ছে হাজার হাজার ফর্ম 7, ফর্ম 8, নির্বাচন প্রসেসের মধ্যে থাকা ফর্ম 7, ফর্ম 8, যা একেবারে নির্বাচন কমিশনের ডকুমেন্ট, যে ডকুমেন্ট অন্য কারোর কাছে থাকতেই পারে না। অফিসার, সরকারি আধিকারিক যারা নির্বাচনের কাজে যুক্ত তার কাছে ছাড়া এই ডকুমেন্ট অন্য কারোর কাছে থাকার কথাই নয়। সেই হাজারে হাজারে ফর্ম 7 এবং ফর্ম 8 বাঁকুড়ার বিজেপি নেতারা তারা গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তারা রাস্তার মধ্যে ধরা পড়েছেন। বিজেপি নেতার গাড়ি থেকে কেন নির্বাচনের ফর্ম 7, ফর্ম 8 উদ্ধার হবে? সবার আগে এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। তাহলে কি বিহারের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে বিহারে কার্যত বিজেপির ক্যাডাররাই সরকারি অফিসে বসে
এই এনুমারেশন ফর্ম ঠিক করে দিয়েছিল, কোন কোন ভোটারের নাম বাদ যাবে, ডিলিট করে দিয়েছিল। যে অভিযোগ বিরোধীরা তুলেছিল, সাংবাদিকরা দেখিয়েছিল, এখানে যেহেতু সরকারি দপ্তরে বসে পারছে না, কারণ সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালান, সরকারটা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার চালায়, তার জন্য সরকারি অফিসে বসে করা যাচ্ছে না বলে বিজেপি নেতারা গাড়ি পাঠিয়ে নির্বাচন দপ্তর থেকে কাগজ তুলে আসছেন এবং সেই কাগজ অনুযায়ী নাম ঠিক হবে যে কার নাম থাকবে কার নাম বাদ যাবে। এই অসভ্যতামর প্র্যাকটিস একটা প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে পারছে না। একদিকে এসআইআর নিয়ে বাকযুদ্ধ চরমে, অন্যদিকে এসআইআর এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের হয়রানির ছবি। কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবে, মানে কিছু না কিছু পেয়েছে কি, 3 বার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে। বহু মানুষের দাবি এসআইআর এর শুনানিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। হুগলি চুচুড়ায় অশক্ত শরীরে এসআইআর এর শুনানিতে হাজিরা দিতে দেখা গেল এক প্রবীণ নাগরিককে। ইনি ৭৭ বছর বয়সী শিখা মিত্র, হুগলি চুচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 2 বুথে নাম থাকায় শুনানিতে ডাকা হয়েছে তাকে। অশক্ত শরীরে বৃদ্ধ স্বামীকে নিয়ে হাজির হয়েছেন তিনি। যোগাযোগ করে বলেছে 2:30 অব্দি থাকবো, আপনি কিন্তু তার মধ্যে ঢুকবেন। প্রচন্ড কষ্ট, বিরক্ত হচ্ছি, সবচেয়ে বড় কথা। এর থেকে বিরক্ত জীবনে কোনো কিছু তো হয়নি, কিন্তু তবু আসতে হলো, কারণ তারা থ্রেট দিয়ে রেখেছেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। পূর্ব বর্ধমানের ভাতারে এসআইআর এর শুনানির নামে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ, ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের শুনানিতে ডাকা হচ্ছে। এমনকি এসআইআর এর ফর্ম সঠিকভাবে পূরণ করার পরও শুনানির নোটিশ এসেছে অনেকের নামে। এরই প্রতিবাদে বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। ভাতার বিডিও অফিসের সামনে চলে বিক্ষোভ। বিডিও অফিসে ঢুকতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় বিডিও অফিসের কর্মীকে। ঘটনাস্থলে বিডিও এসে অবরোধকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যে পরিযায়ী শ্রমিক বা যারা চিকিৎসা স্বার্থে বাইরে আছেন বা কোনো ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন বাইরে, তাদের ব্যাপারে সেটাও আমাদের নির্বাচন কমিশন মেনে নিয়েছে। আমাদের এখানকার 11 জন ইআরও আছেন এবং তাদের যিনি প্রধান সেই ইআরও সাহেব যেটা বলেছেন, যাতে আমরা চেষ্টা করব যাতে 26,000 যাদেরকে ভাতারে মানুষকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে তাদের ভোটাধিকার যাতে সুনিশ্চিত করা যায়, সেই ব্যবস্থা আমরা করছি। যে আপনাদের যে বিষয়গুলোতে যে কারণে হিয়ারিং হয়েছে সেই বিষয়গুলো উনি যতটা সম্ভব আমাদের আধার দিয়ে বা যেভাবে ডিসপোজাল করা পসিবল যাতে এখানকার লোকজনের নাম। আপনাদের যে একটা বড় দাবি রয়েছে, আপনাদের এখানকার যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, যারা এখানে নেই বা অনেকে চাকরির সূত্রে বাইরে আছেন বা পড়াশোনার জন্য বাইরে আছেন, তাদের জন্য তাদের যেটা ইসিআই নতুন গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স মোতাবেক তার বাড়ি তার কোনো আত্মীয় এনে সেই তার যে কোনো ডকুমেন্টস এনে সাবমিট করতে পারেন। বর্ধমানের দিওয়ান দিঘির নারা গোহালিয়ায় এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে অনেকে। স্থানীয়দের দাবি, শুনানি কেন্দ্র গ্রাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, অর্থাৎ গিয়ে শুনানি সেরে ফিরতে ফিরতে 3 কাবার। 5 কিলোমিটারের মধ্যে শুনানি কেন্দ্র করার দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীদের একাংশ। তারই প্রতিবাদে বর্ধমান নবদ্বীপ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। রাস্তায় গাছের গুঁড়ে ফেলে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। আমাদের এখানকার জনতা চেয়েছে যে আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হোক। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার বিডিও অফিস, হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয় তার জন্য ওরা এই আন্দোলনটা করেছে। সাধারণ মানুষের দাবি ওইটাই, যেটা যে আমাদের হিয়ারিং হোক, এসআইআর হোক, হিয়ারিংও হোক। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গলসি বিধানসভার কাকসার জাজগড়িয়ায় বৈধ নথি জমা দেবার পরও অনেককে শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেকের দাবি, 2002-এর ভোটার তালিকায় নাম ছিল, এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তারপরও শুনানির ডাক এসেছে। কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবে, মানে কিছু না কিছু পেয়েছে কি, এটা আমাদেরকে নিয়ে গরিবদের আবার অত্যাচারে গেল। নাম আছে, বাবার নাম আছে, পর্যন্ত মায়ের নাম আছে, শুধু হ্যারাসমেন্ট। এখানে সব কিছুই আছে, 2500 আছে, 2000-ও আছে, সমস্ত কাগজপত্র রেডি আছে। তার সাথেও আমাদের নামগুলো আসে কি করে আর কি জন্য এলো সেটাও আমাদেরকে বুঝো। সেখানে এখানে আসো, আমরা ধরুন পানা করে আমাদের গাড়ি নাই, ঘোড়া নাই, কি করে যাবো, হেঁটে হেঁটে যাবো। এই অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা। এর ফলে
যেভাবে লক্ষ লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে, বাংলাদেশি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, মৃত ভোটার, 4 জায়গা নামাজ ভোটার, দেখে আতঙ্কিত কথা বলছেন। এমনই অদ্ভুত এদের আচরণ। এই বিজেপির শাসিত কেন্দ্রীয় সরকারের মনোনীত নির্বাচন কমিশন লাগাতার চেষ্টা করে যাচ্ছে বিজেপির নেতাদের উদ্ধৃত যত সংখ্যা বাদ দেওয়ার নিদান দিয়েছেন ওনারা। তার প্রথম নজির আমরা দেখেছি দুর্গাপুরের বুকে, যারা 2002-এর তালিকাভুক্ত যেসব নির্বাচক ছিলেন তাদের নাম বাদ দিয়ে পোর্টালে তোলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুকের মান্দারগড়, দরজা এবং যশোর ডুমুর এই 3 এলাকায় এসআইআর এর শুনানিতে সংখ্যালঘুদের অধিকাংশকেই ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠল। আমাদের মুসলিম সম্প্রদায়ের বেছে বেছে নাম প্রত্যেকটা বাড়ি পিছু নোটিশ আসছে, কিন্তু হিন্দু এই বুথের মধ্যে, দরজা বুথের মধ্যে হিন্দু প্রায় 250 ভোটার আছে, তাদের মাত্র এই টোটাল 3 বারে মিলে 10 থেকে 12 জনের নাম আসছে। মুসলমানের প্রায় 800 থেকে 850 টোটাল 3 বারে মিলে নাম এসছে। সেই জন্য আমরা পদবরোধ করেছি। এখানে আমাদের বেশিরভাগ 3 বার আমাদের ভেরিফিকেশন হয়েছে, 3 বার ইয়ারের সঙ্গে ফটো করে 3 বার ভেরিফিকেশন হয়েছে। 3 বার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে, মানে প্রত্যেকটা গ্রামে 1জন কি 2জন করে হিন্দু নাম আছে, বাকি সব 700-800 করে মুসলিমের নাম আসছে। তাহলে এর কারণটা কি? জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একটা সংসদীয় গণতন্ত্রে একটা ভোটার তালিকা সঠিকভাবে বানানো প্রয়োজন, কারণ তারাই তো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এবং দিনের শেষে আমরা সকলেই জানি অত্যন্ত ধনী একজন ব্যক্তির সঙ্গে একজন দরিদ্র ব্যক্তি, অত্যন্ত শিক্ষিত একজন মানুষের সঙ্গে যিনি সেভাবে স্কুলে পড়াশোনা করেননি সেই মানুষের, একজন শ্রমিকের সঙ্গে একজন কৃষকের, প্রত্যেকের যে ভোটাধিকার তার মূল্যটা সমান। এবং এটাই আমাদের গণতন্ত্রের শক্তি। এবং কত বড় গণতন্ত্র, 150 কোটি মানুষের দেশের মধ্যে প্রায় 100 কোটি মানুষ এখন ভোট দিতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে একটা সঠিক ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যেই বর্তমানে যে কাজটা চলছে, একটা বিশেষ এবং নিবিড়ভাবে আমরা চাইছি একটা ভোটার তালিকা পেতে, যে তালিকাটা আমাদের আগামী দিনের গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করবে। এবার এখানে অনেকগুলো প্রশ্ন আসবেই যে এই ধরনের কাজ করতে গেলে, বিশেষ এবং নিবিড়ভাবে কাজ করতে গেলে সাধারণ মানুষের বিশেষ এবং নিবিড় হয়রানি কতটা হচ্ছে। একদিকে কাজটা আমাদের করতেই হবে, কারণ এটা পরিষ্কার সংসদীয় গণতন্ত্র যেহেতু রাষ্ট্র ব্যবস্থার ওপর নির্ভরশীল, ফলে হনলুলু থেকে কেউ এসে কলকাতায় ভোট দিয়ে যাবেন এটা হয় না। সুতরাং এটা একেবারে পরিষ্কার যে দিনের শেষে কিন্তু নাগরিকরাই ভোট দেবেন এবং তারাই আমাদের এই যে গণতন্ত্র সেই গণতন্ত্রটাকে চালু রাখবেন, তারাই নির্বাচন করবেন জনপ্রতিনিধিদের। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভোটার তালিকা সংশোধনের মধ্যে তারাই অবশ্যই ভোটাধিকার পাবেন যারা আমাদের দেশের নাগরিক, এবং যদি বোঝা যায় যে কেউ আমাদের দেশের নাগরিক নয় তিনি সেক্ষেত্রে ভোটাধিকার পাবেন না। এই জায়গাটাতেই রাজনৈতিক তর্ক বিতর্কগুলো উঠে আসছে যে কিভাবে তাহলে ভোটার তালিকা নির্দিষ্ট হবে, এটা কি সত্যি নাগরিকত্বের প্রমাণ, এই প্রশ্নগুলো উঠছে। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে যেরকম হয়, যেমন ধরুন 2002-তে যখন একটা নিবিড় সংশোধনী হয়েছিল সেই সময় কি সব ঠিক করে হয়েছিল? হয়নি, প্রচুর মানুষের নাম ওঠেনি। আজকে সেটাকে যখন রেফারেন্স হিসেবে ধরা হচ্ছে তখন যাদের নাম সেই তালিকায় ছিল না তারা বিপদে পড়ছেন, বিপদে পড়ার চেয়েও বড় কথা তাদের হয়রানি হচ্ছে। এবং এই জায়গায় মূল কাজ হচ্ছে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সকলে মিলেমিশে এই কাজটি ভালোভাবে করবেন, মানুষের প্রতি সংবেদনশীলতা নিয়ে করবেন। কিন্তু সেখানে আমরা কি দেখছি, মোটের ওপর তৃণমূল কংগ্রেস এই গোটা পদ্ধতিটির বিরোধিতা করছে যেভাবে সেটা হচ্ছে, পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলছে। বিজেপি মোটের উপর এর পক্ষে। এবং দিনের শেষে কিন্তু কেন্দ্র, রাজ্য, প্রশাসনিক ব্যবস্থা, আমাদের নির্বাচন কমিশন সবাই মিলেমিশে একসঙ্গে কাজটা খুব সুষ্ঠুভাবে করার জায়গায় হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু গোলমাল হচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে অসাধারণ চেষ্টা করছেন বিভিন্ন বিএলওরা, মানুষের বাড়ি যাচ্ছেন, মানুষ তাদের সঙ্গে সহযোগিতা করছেন, এই যে ভালো ছবিগুলোও উঠে আসতে হবে। এবং সত্যিকারের একটা ভোটার তালিকা যদি বানানো যায় তার মধ্যে সত্যিই তো অসুস্থ মানুষকে এই শীতের মধ্যে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। বা কোনো একটা নামের বানানে এ থেকে ও হয়ে গেল, আমাদের বাঙালিদের নাম যখন ইংরেজিতে যায় তখন সেখানে যে অনেক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এ তো আমরা সকলেই জানি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে গোটা পদ্ধতিগত বিষয়গুলির মধ্যে তাকে আরও
মসৃণ করা এবং তার মধ্যে একটি সঠিক ভোটার তালিকা তৈরিই কিন্তু একটা গণতন্ত্রের মূল লক্ষ্য হতে হবে। কিন্তু এই জায়গায় যেটা বারবার করে মুশকিল হচ্ছে সেটা হচ্ছে যে দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এবং তার সঙ্গে আমরা সকলেই জানি আধার থেকে শুরু করে আমাদের দেশে যখনই এই ধরনের কোনো কাগজপত্র হয় তখন কি ধরনের মুশকিল আমাদের দেশে হয়, এবং সেই ধরনের মুশকিলগুলো হচ্ছে মানুষকে হয়তো লম্বা লাইনে কোথাও কোথাও দাঁড়াতে হচ্ছে। এবার সেই জায়গাটা অতিক্রম করে কতটা ভালোভাবে আমরা এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সেই দিকেই আমাদের নজর রাখা উচিত। পশ্চিমবাংলাতে এসআইআর-এতেই আছে। প্রথম দিন থেকে যে ধরনের রাজনৈতিক তরজা ছিল, অব্যবস্থা ছিল, মানুষের দুর্দশা ছিল, আজও কিন্তু এসআইআরের শুনানি পর্বে সেই মানুষের দুর্দশা, মানুষের কষ্ট, বিএলওদের সমস্যা এবং তা নিয়ে রাজনীতি, মুখ্যমন্ত্রী একদিকে, আরেকদিকে বিজেপি শিবিরের রাজনীতি কিন্তু অব্যাহত রয়েছে। মাঝে যেটা ঘটছে, 91 বছরের বৃদ্ধ মানুষকে ডাকা হচ্ছে, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে মানুষকে আসতে হচ্ছে শুনানির জন্য। 2002 সালে এসআইআরের যাদের নাম ছিল এমনও ব্যক্তিদেরকে কিন্তু ডাকা হচ্ছে, যেটা ডাকার কথা নয়, ম্যাপিংয়েই চলে আসার কথা ছিল। এবং প্রতিনিয়ত তা নিয়ে রাজনৈতিক তরজা আসছে। মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সাংবাদিক সম্মেলন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভাগুলোতে বলতে চাইছেন যে এই দুর্দশার জন্য দায়ী ইলেকশন কমিশন। উল্টো দিকে বিজেপি শিবিরের পরিষ্কার বক্তব্য যে রাজ্য প্রশাসনের মাধ্যমে এই এসআইআর হচ্ছে, ফলে এই দুরবস্থা বা কোনো মানুষ যদি হয়রানি হয় তার দায় রাজ্য প্রশাসনের উপর পড়বে। দেখুন, দিনের শেষে এই তৃণমূল এবং বিজেপির যে রাজনৈতিক তরজায় তাতে কিন্তু সাধারণ মানুষের সুরাহা হচ্ছে না, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক চাপানোতরের ফলে ইলেকশন কমিশন বনাম রাজ্য সরকার এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য বলছেন না যে একটি মৃত ভোটারও যাতে না থাকে, বরঞ্চ উল্টো আমরা দেখছি যে বিজেপির নেতারা যখন বিভিন্ন জেলাতে ফর্ম 7 নিয়ে ইআরওর কাছে যাচ্ছে, ইআরও অস্বীকার করছেন যে ফর্ম 7 অর্থাৎ মৃতদের তালিকা নেওয়া যাবে না। বহু জায়গাতে, আজকে বাঁকুড়ার মতন জায়গাতে ফর্ম 7 নিয়ে যখন বিজেপি নেতারা যাচ্ছেন তখন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তৃণমূল পুলিশ ডেকে তাদেরকে হয়রানির অভিযোগ আসছে। সারা রাজ্য জুড়েই যদি আপনি লক্ষ্য করেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যখন বলছেন যে কেন হয়রানি হবে প্রতিটি মানুষকে, কেন 2002 সালের এসআরের নাম থাকা সত্ত্বেও নাম কাটা যাচ্ছে, এবং বিজেপি একটা চক্রান্ত করেছে একটা বড় সংখ্যক মানুষের নাম কেটে দেওয়ার প্রশ্নে, ঠিক তখনই আবার উল্টো দিক থেকে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে মৃত ভোটারদের নাম রেখে দেওয়ার প্রশ্নে তৃণমূল এর মধ্যে একটা জোরালো অবস্থান তৈরি হচ্ছে, যেটা শুনানির আগেও আমরা দেখেছিলাম যে 6800 বুথে একজনও মৃত নাম পাওয়া যায়নি। অনেকেরই বক্তব্য ছিল যে তৃণমূলের বিএলএরা জোর করে মৃতদের নাম রেখে দেওয়ার যে উদ্যোগ নিয়েছিল, তারই ফলে 6800 বুথে কিন্তু একজনও মৃত নাম পাওয়া যায়নি। দেখুন, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এসআইআরকে সামনে রেখে যে প্রশাসনিক রাজনৈতিক তরজা দুটো রাজনৈতিক দলের মধ্যে চলছে, তাদের সাধারণ মানুষের তো হয়রানি প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত নির্মাণ করছেন। সেখানে বাঙালিকে কিভাবে অত্যাচারিত হতে হচ্ছে, সাধারণ বয়স্ক মানুষকে কিভাবে অত্যাচারিত হচ্ছে, ভাবাবেগ এবং আবেগের দ্বারা মানুষকে পরিচালিত করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। অন্যদিকে বিজেপি বেশি সংখ্যক নাম যদি বাদ যায় তার থেকে তার রাজনৈতিক ফায়দা হবে, বারবার সে অঙ্ক কষে বলবার চেষ্টা করছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে মাত্র 50 লক্ষ ভোটের ব্যবধান রয়েছে, যদি বেশি সংখ্যক নাম বাদ যায় তাহলে বিজেপি লাভবান হবে। কিন্তু খুব স্পষ্ট করে যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই এসআইআরের যে প্রশ্নগুলো প্রতিনিয়ত সাধারণ মানুষকে হয়রানি করছে, যে বিষয়গুলো মানুষকে সবসময় অস্বস্তি দিচ্ছে, সেগুলো কিন্তু ইলেকশন কমিশন অ্যাড্রেস করছে না। এসআইআরের শুনানিতে হয়রানির শিকার হচ্ছেন বহু সাধারণ মানুষ। ভোগান্তি পোহাতে হচ্ছে বৃদ্ধা থেকে অসুস্থদের। এই আবহে প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও হেনস্থার অভিযোগ তুলে মঙ্গলবার হাওড়ার জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। সাধারণ মানুষকে হয়রানি কেন? নির্বাচন কমিশন নামে সাধারণ মানুষকে হয়রানি কেন? গণেশ কুমার মঙ্গলবার দুপুর 12টা থেকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। এর ফলে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এসআইআর এর হিয়ারিং। মানুষকে ব্লক অফিসে আসবে না, বিএলওদেরকে বাড়ি বাড়ি ঘুরে এই হিয়ারিং এর কাজ সম্পূর্ণ করতে হবে।
একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ, তারা এই বিডিও অফিসে এসে হিয়ারিং করাতে পারবে না। প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে শুনানির দাবি তুলেছে তৃণমূল। আমার ব্লকের প্রায় 17,000-এর ওপর মানুষকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য। একদম অযৌক্তিক একটা বিষয়, যেখানে বহু বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ যারা নিজেরাই হাঁটাচলা করতে পারেন না, তাদেরকে আজকে বিডিও অফিসে এসে তাদেরকে প্রমাণ দিতে হবে তিনি ভারতীয় কিনা। মাইক্রো অবজারভারের নাম করে বিভিন্ন স্টেট থেকে কিছু বিজেপির ক্যাডারকে নিয়েছে বাংলার বুকে ভোটের নামে গুন্ডামি করে ভোটারদেরকে বাদ দিতে চাইছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়, চিন্তাজনক বিষয় চলে এসছে বাংলা, কি আমাদের বাংলা কোন দিকে এগোচ্ছে। কেন এসআইআর হবে না? আর যদি হচ্ছে আপনি তাকে লিগালি ব্যাটল করুন, কাউন্টার করুন, অনেক কোর্ট রয়েছে দেশে, আইনি ব্যবস্থা রয়েছে। এবার যেটা হয়েছে ওখানে যে গেট বন্ধ করে, যে সেখানে তো মানুষই হয়রান পরেশান হল, আধ ঘন্টা 1 ঘন্টা শুনানি হয়নি, হিয়ারিং হয়নি, তাহলে নিশ্চিতভাবে এটা তো মানুষের সাথেও তো আপনারা নন। তৃণমূলের বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল শুনানি। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবস্থান বিক্ষোভ ওঠে, চালু হয় শুনানি। হাওড়ায় যখন বিক্ষোভ দেখানো তৃণমূল, তখন অন্যদিকে বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো বিজেপি। এসআইআর সংক্রান্ত নানা সমস্যা নিয়ে কথা বলতে মঙ্গলবার জেলা শাসকের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির নেতা কর্মী ও বিধায়করা। অভিযোগ, ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তাদের সঙ্গে দেখা করেননি জেলা শাসক। এতেই ক্ষুব্ধ হয়ে জেলা শাসকের চেম্বারের সামনে বসে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ছাতনার বিজেপি বিধায়ক সত্যরঞ্জন মুখোপাধ্যায়রা। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছে, তো সেটা তো প্রপারলি হতে হবে। আর সেই বিষয়ে কথা বলতে এসেছি। উনি কথা বলবেন না, উনি জেলার 12টা অ্যাসেম্বলির সমস্ত বিষয়টা দেখছেন। উনি এখন ইলেকশন কমিশনের আধিকারিক, এটা ওনার মনে রাখা উচিত। কাজে ইলেকশন কমিশনের যে দায়িত্বটা ওনার উপর অর্পিত আছে, সেই দায়িত্বটা ওনাকে ঠিকভাবে পালন করতে হবে। জেনে রাখুন, আমাদের প্রাক্তন সাংসদ এবং বিধায়ক যারা যারা গেছিলেন এবং বিজেপির যে সমস্ত ছোট বড় মেজর নেতারা আছেন, সাধারণ মানুষ আপনাদিকে বাংলা থেকে বিতাড়িত করার জন্য প্রস্তুত হয়ে গেছে। 2026-এর নির্বাচনে বাঁকুড়া সহ আপনারা সারা পশ্চিমবাংলায় বিজেপি আজকে কোনো নাম ও নিশানে কিচ্ছু থাকবে না। কারণ এত মানুষের হয়রানি, এত মানুষের ভোগান্তি এসআইআরের নাম করে সাধারণ মানুষ এটা মেনে নিচ্ছে না। জেলা প্রশাসন সূত্রে দাবি, বিশেষ কাজ থাকার কারণে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেননি জেলা শাসক। জাস্ট টু টক, আমি এর মধ্যে কোনো ভুল দেখি না, আমি ওদের সম্মান করি, আমি সব ফোর্সকেই। কিন্তু একটা রিকোয়েস্ট করব, আমার কাছে খবর আছে ফোর্ট ইলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআরের কাজ করছে এবং বিজেপি করছে, বসে পার্টি অফিসের কাজ করছেন। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, এটা করতে যাবেন না। ভয় মুখ্যমন্ত্রীকে কাঁপিয়ে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তাতে সেনাকেও যুক্ত করা, সেনাকেও অপমান করা, যেই মুখ্যমন্ত্রী নিজের হার বাঁচানোর জন্য যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তার বক্তব্য অযোগ্য, সমাজের পক্ষে ক্ষতিকারক বক্তব্য বলে আমরা মনে করি। এসআইআরে গরমিল, অনৈতিক, অবৈধ, বেআইনি কাজকর্মের অভিযোগের শেষ নেই। একবার তৃণমূল অভিযোগ করছে, আরেকবার বিজেপি তা খণ্ডন করছে। মাঝে মধ্যে নির্বাচন কমিশনও প্রতিক্রিয়া দিচ্ছে। এই আবহেই এসআইআরের শুনানিতে অসংখ্য সাধারণ মানুষের হয়রানির অভিযোগ উঠছে। শুনানির লাইনে বৃদ্ধ বৃদ্ধাদের ভোগান্তি। এই আবহেই আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে ফের মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন ইডির বিরুদ্ধে। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন? 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশির খবর পেয়ে ছুটে যান মুখ্যমন্ত্রী। তল্লাশির মাঝেই সেখানে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। তারপর ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরস্পরের বিরুদ্ধে নথি চুরির অভিযোগের মতো মারাত্মক অভিযোগ করেন। আমি মনে করি এটা ক্রাইম, একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ
টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইডির অভিযান ঘিরে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। জিতবে কে? বলছে হাওয়াই চটি। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই নাড়ো কলকাঠি, যতই নাড়ো কলকাঠি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ইডির অভিযান নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল, তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। এতদিন তৃণমূলকে লোকেরা বলতো চোর চোর চোর, এই ঘটনার পর থেকে এখন লোকেরা বলছে ডাকাত ডাকাত ডাকাত। পুরোপুরি ডাকাতি করলেন। সেদিন যদি ইডির পক্ষ থেকে কিংবা কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে আটকানো হতো, স্বাভাবিকভাবে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটত। আর আমরা মুখ্যমন্ত্রীকে তো চিনি, নিজেই কাপড় জামা প্যান্ট ছিঁড়ে বাইরে বেরিয়ে এসে চিৎকার করে বলতো যে আমার শ্লীলতাহানি করেছে এরা, এরা আমাকে শ্লীলতাহানি করেছে। অর্থাৎ মহিলা হওয়ার পূর্ণ ফায়দা ওই সময় তিনি নিতেন। অতএব ইডিকে আমি ধন্যবাদ দেব, তারা মুখ্যমন্ত্রীর পাতা ফাঁদে পা দেয়নি। আর সেখানেই তড়িঘড়ি করে সাংঘাতিক আর্জেন্ট, এটা না হলে হবে না, তথ্য পাচার হয়ে যেতে পারে। 4 বছর পরে এসে তোমরা সেইটা বলছো, এর যৌক্তিকতা কতখানি? তারপরে আরও প্রশ্ন আছে, যদি আইপ্যাকের নাম তোমাদের সূত্রে এসে থাকে, তাহলে তোমাদের নিয়ম অনুযায়ী আইপ্যাকের সব কটা ব্রাঞ্চ বা অফিস বা ডাইরেক্টর বাড়ি সেখানে গেলে না কেন? তুমি বেছে বেছে কলকাতাতে এবং কলকাতায় তৃণমূল কংগ্রেসের কাজকর্ম দেখছে যে লোকটি, তার বাড়িতে গেলে কেন? এ প্রশ্নও আসবে, এর উত্তরও দিতে হবে ইডিকে। ইডি এখন ফাঁপড়ে পড়েছে। অমিত শাহর কথায়, বিজেপির কথায় দৌড়ে হয়ে তারা বাধ্য হয়েছে। তারা মনে করে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরে, তাদের মাইনে পায়। আসলে মাইনেটা দেয় করদাতারা। অমিত শাহ দেয় না, নরেন্দ্র মোদিও দেয় না, দেয় করদাতাদের টাকা। তারা চাকরি করি, মাইনে পাই, সুতরাং যখন বলছে আমাদের দৌড়তে হবে, যেতে হবে, যখন হয়ে যাওয়ার পর বলছে যাও গিয়ে কেস ফাইল করো, কেস ফাইল করতে হবে। যে কারণে দেখবেন কলকাতা কেস চিফ জাস্টিস যখন অতিরিক্তভাবে শুনলেন না, বললেন সিঙ্গেল বেঞ্চ তো শুনবে বলেছে, অপেক্ষা করো, তখন তারা দৌড়লো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে শনিবার দিন তারা একটা পিটিশন করলো, সোমবার দিন আবার আর একটা পিটিশন করলো, মঙ্গলবার দিন গিয়ে তারা পিছু হটে চলে আসলো। তারা আর উল্লেখ করলো না, বললো যাগ্গে যাগ্গে, এখানে শোনার দরকার নেই, আমরা কলকাতা হাইকোর্টেই গিয়ে দেখি কি করতে পারি। আসল কথাটা হচ্ছে এরাও বুঝতে পারছে, এদের কৌশলী যারা আইনজ্ঞ তারাও বুঝতে পারছেন কেস খুব একটা পপুলার বাংলায় কথা আছে, কেস জন্ডিস। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও তাদের অফিসে ইডির তল্লাশি, তার মধ্যেই সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, ফাইল ও ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসা। বৃহস্পতিবারের ঘটনায় বিতর্কের জল থানা থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। একদিকে সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর পিটিশনে ইডি দাবি করেছে 8ই জানুয়ারি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং প্রায় 100 পুলিশ কর্মীর বাহিনী জোর করে ঢুকে পড়ার আগে অবধি শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে তল্লাশি চলছিল। ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি
ইডি অফিসারদের হুমকি দেননি। অপরাধের প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। এরই মধ্যে কয়লা পাচার মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। 2020 সালে দিল্লিতে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে আইপ্যাকের কর্ণধার ও তাদের অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর মাস দুয়েক আগে কয়লা পাচার নিয়ে কলকাতায় যে মামলা দায়ের হয়েছে সেই তদন্তে এবার 6 জনকে তলব করল ইডি। তাদের মধ্যে 3 জন কয়লা ব্যবসায়ী, নরেন্দ্র খড়কা, নীরদ মণ্ডল এবং কৃষ্ণ মুরারি কয়াল। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল, তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। এতদিন তৃণমূলকে লোকেরা বলতো চোর চোর চোর, এই ঘটনার পর থেকে এখন লোকেরা বলছে ডাকাত ডাকাত ডাকাত। যে মামলাটা 2020-21 সালে, তা 5-6 মাস কি 5-6 বছর ধরে কি ইডি ঘুমোচ্ছিল? যেটাকে বলা হচ্ছে নাকি এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত প্রচন্ড ব্যাপার, তো 5 বছর ধরে কি ইডি ঘুমোচ্ছিল নাকি? এখন সামনে ভোট, জানুয়ারি মাসের মাঝামাঝি, এখন সেখানে গিয়ে হাজির হতে হচ্ছে যে সংস্থার কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের তারা প্রচারে উপদেষ্টার ভূমিকায় রয়েছে, আমাদের সহায়ক। ফলে আমাদের প্রচারের তথ্যগুলো তাদের কাছে থাকবে। এবার বিজেপির লোক নেই জন্যই তারা ঘুরপথে নিতে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসেবে সেই তথ্য ভান্ডার আগলে রাখতে গেছেন, এখন তাতে দিশাহারা হয়ে গিয়ে এই ধরনের অবান্তর কথাবার্তা বলছে। ইতিমধ্যেই ওই 3 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা ও গয়না বাজেয়াপ্ত করেছে ইডি। গত 21শে নভেম্বর ইএম বাইপাসের ধারে সিলভার স্প্রিং আবাসনে কৃষ্ণ মুরারি কয়ালের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। পাশাপাশি সল্টলেকের একে ব্লকে কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কার বাড়িতে যায় ইডি। পশ্চিম বর্ধমানের বিধাননগরেও ওই ব্যবসায়ীর একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। দরজা ভেঙে ভিতরে ঢুকেছিলেন ইডি আধিকারিকরা। প্রায় 8.5 ঘন্টা ধরে চলে তল্লাশি চলেছিল আরো অনেক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে। সেবার 10 কোটিরও বেশি টাকা ও গয়না বাজেয়াপ্ত হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। এবার ওই 3 ব্যবসায়ীকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে। মোট 6 জনকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। কারণ ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে তল্লাশি অভিযানে যে তথ্য পাওয়া গেছিল এবং যে ডকুমেন্ট পাওয়া গেছিল, সেখানে তারা দেখতে পাচ্ছেন যে সিন্ডিকেট অ্যাক্টিভ ছিল এবং কিভাবে অবৈধভাবে কয়লা খনন করে যে পাঠানো হতো, রাস্তায় সিন্ডিকেট কাজ করতো, অবৈধভাবে টোল তোলা হতো, প্রোটেকশন মানি তোলা হতো এবং একাধিক ব্যবসায়ীদের নাম সামনে এসছে যাদের মাধ্যমে কয়লা মাফিয়ারা কিন্তু কলকাতায় টাকা পাঠাতো এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু এবার তদন্ত শুরু। যে কোনো কেন্দ্রীয় সংস্থা হোক, রাজ্য সংস্থা হোক, ইনভেস্টিগেশনের পাওয়ার তাদের কাছে, তারা ইনভেস্টিগেশন করতেই পারে। বাট যেটা বড় সমস্যা হচ্ছে ল্যাচেস অ্যান্ড গ্যাপস অফ দ্য ইনভেস্টিগেশন। একটা এফআইআর যদি আজকে 5 বছর আগে হয়, 4 বছর আগে হয়, একটা তদন্ত তো গতি থাকতে হবে। আর আমরা জানি সকলেই একটা বিষয় যে তদন্ত যখন যে কোনো জায়গায় শুরু হয়, ইনিশিয়াল ডেজ অফ ইনভেস্টিগেশনটা খুব ইম্পর্টেন্ট হয়। অর্থাৎ দেখুন আজকে আমরা যে তারিখে দাঁড়িয়ে আছি, আজকে যদি কোনো একটা এফআইআর হয়, কোনো কিছু হয়, তাহলে তার ইমিডিয়েট ইনভেস্টিগেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ইডি যেখানে একটা মাস ধরুন ফান্ড মোবিলাইজেশন বা যে ফান্ডটা হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, সেই ফান্ড নিয়ে ডিসকাশন করছে। আজকে যদি আমরা দেখি একটা মামলা 4 বছর আগে আমি একটা জায়গায় গেলাম, তা তদন্ত করলাম, আবার 3 বছর চুপচাপ থাকলাম, তাহলে কি এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব যে আজকে যে ইনভেস্টিগেশনটা হচ্ছে সেটার গতি ঠিক আছে? কেন ইনভেস্টিগেশন করতে গেলে আপনি কি করছেন, মানি লন্ডারিং অ্যাক্ট আন্ডার ইনভেস্টিগেশন করছেন, অর্থাৎ পয়সা কোথায় চলে গেল। এটাকে আমরা সাধারণভাবে মেনে নিতে পারি যে আজকে 2 বছর 3 বছর আগে এফআইআর হয়েছে, তারপর আপনি রেড করলেন, জানালেন এবং আমি জানি যে আমি ইডি স্ক্যানারে আছি, তারপরে 3 বছর পর বা 2 বছর পর আমি সেই টাকা বা নথি আমার অফিসে ভরে রাখবো। বিষয়টা হচ্ছে আমাদের যে কোনো তদন্তে একটা লজিক্যাল কনক্লুশনের জায়গা থাকে। আইনি ভাষায় যেটাকে আমরা বলি এভরি ইনভেস্টিগেশন হ্যাজ টু হ্যাভ ইটস লজিক্যাল কনক্লুশন, বাট লজিক্যাল কনক্লুশনের কিন্তু টাইমটা বড় ফ্যাক্টর। এই জন্য আমরা সকলেই যারা আইনের ছাত্র তারা কি বলি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো আজকে এখানে আপনি বিচার করছেন, আপনার কাছে 2টো পার্ট আছে। 2টো পার্ট কি? একটা আপনি ইনভেস্টিগেশন করছেন, ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে আপনি কি দেখছেন যে তারা সেই যে দোষী বা এখানে ইডির ক্ষেত্রে মানি লন্ডারিং অ্যাক্ট বা টাকা 900 তথ্যের তারা জড়িত আছে কিনা।
তো জড়িত থাকেও যদি, তাহলে সেই তথ্যটা আপনি দিন ফাইল করুন, কারণ আপনার তো একটা চার্জশিট ফাইল করার স্পেসিফিক টাইম আছে। আপনি সেটা না করে হঠাৎ করে 3 বছর পর এলেন, এসে দেখলেন আবার রেড করলেন। দেখুন, আমরা যারা আইনের ছাত্র তারা মনে করি এই যে গরমিল বা এই সময়ের যে নষ্ট করা হচ্ছে, এটাতে কিন্তু আলটিমেটলি তদন্তটা কোনোভাবে এফেক্টেড হচ্ছে। সেই কারণে যদি তদন্ত আপনাকে প্রপারলি করতে হয়, আপনাকে স্পেসিফিক সময়ের মধ্যে করতে হবে, স্পেসিফিক অ্যালিগেশন দিতে হবে। আর একটাও যেটা তদন্তের বড় বিষয়, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে, তদন্তে যদি কেউ সহযোগিতা করে তাহলে তাকে আপনি কিন্তু অহেতুক সমস্যায় ফেলবেন না। এক্ষেত্রে যেটা আমরা নথি থেকে যেটা পাচ্ছি বা জানা যাচ্ছে যে তাদেরকে যখন যখন যে কোনো বিষয়ে ডাকা হয়েছে তারা কোঅপারেট করেছে। যদি তারা কোঅপারেট করে থাকে তাহলে এই প্রশ্নটা কিন্তু সকলের সামনে থাকবে, বা সকল মানুষ বা সাধারণ মানুষও জানতে চাইছে যে হঠাৎ করে 2 বছর 3 বছর 4 বছর পর আপনি যে আবার রেড করলেন, আপনার বক্তব্যটাকে আপনি চাইছেনটা কি? নিশ্চয়ই 4 বছর ধরে যে ইডির স্ক্যানারে একটা তদন্তের আওতায় আমি যদি জানি আমি আছি, আপনার কি মনে হয় যে মানি লন্ডারিং অ্যাক্টের টাকা অথবা নথি আমি অফিসে রেখে দেবো? সেটা কোনোদিনই সম্ভব না। সেই কারণে এই তদন্তকে যদি আপনাকে সঠিকভাবে করতে হয়, লজিক্যাল কনক্লুশনে আনতে হয়, তাহলে সময়সীমাটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এবং এই সময়সীমার মধ্যে যেটা আপনাকে বারবার মাথায় রাখতে হবে, তদন্ত যেন একটা প্রপার টাইম ফ্রেমের মধ্যে আপনি করেন। একজন রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তার অনেক দায়িত্ব থাকে, তাকে শপথ নিতে হয় এবং শপথ নেওয়ার পরে তার সংবিধান মেনে কাজ করতে হয়। এখানে যে কাজটা তিনি করেছেন সেই কাজটা পুরোটাই অসাংবিধানিক এবং আইন বিরুদ্ধ কাজ। কারণ ইডি অফিসাররা একটা মামলার তদন্ত করতে গিয়েছিলেন, যেহেতু মানি ট্রেলটা কোথায় হয়েছে। নিশ্চয়ই তদন্তের মধ্যে এমন কোনো তথ্য প্রমাণ আছে যেখান থেকে বোঝা গেছে যে এই আইপ্যাক জড়িত আছে। সেই জন্যেই আইপ্যাকের প্রধানের বাড়ি এবং আইপ্যাক অফিসে এর তদন্ত প্রক্রিয়া করার জন্য সমস্ত কাগজ এবং তার যে সমস্ত ডিজিটাল এভিডেন্স আছে সেগুলো সংগ্রহ করতে গেছেন। এবং এই সংগ্রহ করার সময় সিজার লিস্ট তৈরি করবেন এবং সিজার লিস্ট তৈরি করে সেখানে উভয় পক্ষের সই থাকবে। সই করার পর একটা সিজার লিস্ট ওনাদের মধ্যে থাকবে আর একটা সিডির কাগজের মধ্যে থাকবে, সিডিতে থাকবে। এই যে প্রক্রিয়াটা হবে, এই প্রক্রিয়াটা এটা হচ্ছে ইনভেস্টিগেশনের পার্ট। এই ইনভেস্টিগেশন যদি ঠিকভাবে না হয় তাহলে পুরো যে প্রক্রিয়াটা, যে মানি ট্রেল প্রক্রিয়াটা, যে বিচার ব্যবস্থা, এটা পুরোটাই ডাইরেক্ট ইন্টারফারেন্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন উইথ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মধ্যে তদন্ত প্রক্রিয়াটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই তদন্ত যদি ঠিক করে না হয় তাহলে পুরো মামলাটা নির্ভর করে পুরো তদন্তের উপরে। এই তদন্ত প্রক্রিয়ায় যদি হস্তক্ষেপ হয় তাহলে এটা অসাংবিধানিক এবং আইন বিরুদ্ধ কাজ। একটা রাজ্যের প্রধান হিসাবে যদি এই সিস্টেমে বাধা প্রদান করে তাহলে তার মধ্যে ক্রিমিনাল অফেন্স আছে। এবং এছাড়াও এই পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্যই ডিজিটাল এবং যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো তিনি নিজেই সমস্ত নিউজের চ্যানেলের সামনে তিনি নিজেই বলেছেন এই ডকুমেন্টগুলো সরিয়েছে। এখন তিনি বলছেন অন্য ডকুমেন্ট, কিন্তু ইডির কর্তারা বলছেন যে এই ডকুমেন্টগুলো ইটস রিলেট টু কয়লা পাচারের, মানি ট্রেলের সমস্ত কাগজপত্র। যদি এটা হয়ে থাকে তাহলে এটা অপরাধযোগ্য, এই অন্যায়, এটা অপরাধযোগ্য এবং এর শাস্তির বিধান আছে। এবং সংবিধানের প্রধান হিসেবেও তারও কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেই দায়িত্ব কর্তব্যের বাইরে তিনি গিয়ে এই ক্রিমিনাল অফেন্সগুলি তিনি করেছেন। এছাড়া এই যে ইডি কর্তৃপক্ষ কেন তদন্ত করতে গিয়ে বাধা পেয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী গেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে হাই অফিসিয়ালরা গেছেন এবং তাদের উইথ আর্মস ফোর্স, সেই জন্যে তারা সেই সময় কোনো কিছু বাধা দিতে পারেনি এবং সেই জন্য তারা হাইকোর্টেও দরখাস্ত করেছে এবং তৃণমূল কংগ্রেসেরও উভয় পক্ষের দরখাস্ত করেছে, কিন্তু সেই শুনানিও হতে দেয়নি। সেটাও একটা সংগঠিত ক্রাইমের মধ্যে পড়ে। এই যে আইন প্রক্রিয়ায় প্রত্যেকটা জায়গায় বাধা দেওয়া, এটা কিন্তু এই রাজ্যের প্রধান হিসাবে এটা কখনোই উচিত হয়নি। ইডি সূত্রে খবর, কয়লা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চান কয়লা খনন করে কত টাকা উঠেছিল, প্রোটেকশন মানি হিসেবে কত টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকা কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছে গেছে। আমি অন্তত এই 40 বছর চাকরি করেছি,
এই চাকরি থাকাকালীন কোনো দিন এইরকম কোনো ঘটনার সম্মুখীন আমি অন্তত হইনি। আমার মনে হয় কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ কিংবা ভারতবর্ষের কোথাও এরকম ইনসিডেন্ট হয়নি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা কিংবা সিবিআই অফিসাররা রেড করতে এসছেন, সেখানে কাগজপত্র আরেকজন নিয়ে চলে গেলেন, কেউ সে যে কোনো কেউ নিয়ে হতে পারে নিয়ে গেলেন, এবং যেগুলো সিজার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে সেগুলো নিয়ে চলে গেলেন, এরকম ঘটনা আমি কোনো দিন দেখিনি। হাওয়েভার এখন তিনি দাবি করছেন যে ম্যাডাম মমতা ব্যানার্জি উনি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে এগুলো কাগজপত্র নিয়ে গেছেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টর অফিসাররা বলছেন যে এই কাগজপত্রগুলো প্রত্যেকটা এই প্রতীক জৈনের বাড়ি এবং অফিস থেকে পাওয়া গেছে, এগুলো তাদের কেসের তদন্তের ক্ষেত্রে লাগবে। সুতরাং এটা বেসিক্যালি চুরি নয়, এটা চুরির চেয়েও ভয়ানক জিনিস, সেটা বলছে তারা। এবং তারা এটাও বলছে সাথে সাথে যে সুপ্রিম কোর্টে এটা বিবেচনা করা উচিত, যখন রাজ্য সরকারে এই কমপ্লেন দিয়ে তো কোনো লাভ হতো না, সুতরাং তারা সুপ্রিম কোর্টে কমপ্লেনটা জানিয়েছেন। এবং আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত ধারণা, এটা ডবল বেঞ্চ কিংবা ট্রিপল বেঞ্চ জাজ এটা কভার করবেন, যেহেতু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের চিফ সেক্রেটারি, রাজ্যের ডিজি এবং অন্যান্য সিনিয়র আইপিএস অফিসাররা এখানে আছেন। তবে এটুকু আমার বক্তব্য, সেটা হচ্ছে যে দেখুন এই ম্যাটারগুলোকে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন দিয়ে দেওয়া উচিত আছে, যে কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না, সে যে কেউই হোক না কেন, সে মেবি দ্য এমপি, মেবি দ্য মিনিস্টার, মেবি দ্য চিফ মিনিস্টার, মেবি এমএলএ, এভরিবডি, একটা গাইডলাইন, এসওপি গাইডলাইন করে দেওয়া উচিত আছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিংবা সিবিআই গেলে কোন কোন অফিসাররা কি করতে পারে না করতে পারে, কারা কি করতে পারে, এবং না করতে গেলে তাদের কি করতে হবে, সেটারও গাইডলাইন এই সুপ্রিম কোর্টের দেওয়া উচিত এই কেসটা দিয়ে। তাহলে আগামী দিন এই রকম ঝামেলা কিন্তু আর হবে না। এটুকু বলা দরকার। আরেকটা বলা দরকার আছে যে দেখুন, এই যে ঘটনা লালু প্রসাদ যাদবের সময়, তখন তিনি চিফ মিনিস্টার ছিলেন, তখনও কিন্তু এরকম ঘটনা হয়নি। তারপরে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সময়, তখনও কিন্তু এরকমভাবে অ্যাগ্রেসিভভাবে এগিয়ে গিয়ে তার ফাইলপত্র ছিনতাই করে নিয়ে যাওয়া হয়নি। সুতরাং এইগুলো প্রত্যেকটা জিনিস কনসিডারেশন জোনে নিয়ে এসে একটা সুপ্রিম কোর্টের ট্রিপল বেঞ্চ জাজ যদি একটা এসওপি করে দেয় যে এটা করতে হবে, এবং যদি কেউ বাধা দেয়, সে যেই বাধা দেখ না কেন, তার এগেনস্টে আইনগত এই ব্যবস্থা নেওয়া দরকার। কোন ব্যবস্থা, কোন সেকশনে কেস হবে, সেগুলো যদি দায়বদ্ধ করে দেয়, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে সেটাই। একদিকে যখন কয়লা পাচার মামলায় সক্রিয় ইডি, তখন অন্যদিকে আইপ্যাকের কর্ণধার ও অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার তদন্তে এগোচ্ছে পুলিশও। বৃহস্পতিবার সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডি হানা দেওয়ার সময়ও সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যে ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতেই বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের হয়। সেই মামলায় ইতিমধ্যেই আইপ্যাকের অফিসের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আর এবার অফিসে 3 জন নিরাপত্তারক্ষীর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। সূত্রের দাবি, তদন্তকারীরা মূলত জানতে চান ইডি আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন কিনা, ইডির অভিযানের পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল। সিসিটিভি ফুটেজের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বক্তব্য মিলিয়ে দেখতে চায় পুলিশ। ইতিমধ্যেই হাইকোর্টে পাল্টা মামলা করেছে ইডি ও তৃণমূল কংগ্রেস। হাইকোর্টে দেওয়া পিটিশনে একদিকে যখন ইডির বিরুদ্ধে ভোটের রণকৌশল, রিসার্চ ইনপুট সহ বহু গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করার অভিযোগ তুলেছে তৃণমূল, তখন অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগও তুলেছে ইডি। এমনকি সুপ্রিম কোর্টে ডাকাতির অভিযোগও তুলেছে ইডি। সর্বোচ্চ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দায়ের করা পিটিশনে দাবি করা হয়েছে, যেহেতু ইডির অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা বিএনএস 2023-এর 309 নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধ করেছে। পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাফিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। এখন বিষয় হচ্ছে কার দাবি ঠিক আর কার ভুল। আইপ্যাক কাণ্ডের আবহে কয়লা কাণ্ডের তদন্ত নিয়ে রাজনৈতিক চর্চা চলছে সমান তালে। তার মধ্যে সংঘাতের পারদ চলল চন্দ্রকোনা কাণ্ড নিয়ে। শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনা ঘিরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। লাঠি, বাঁশ ও পেরেক লাগানো বাটাম দিয়ে গাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। স্লোগান পাল্টা স্লোগান, হাতাহাতি, মারধরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। সেই রাতেই 9 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
কিন্তু ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এবার সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলো বিজেপি। এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিজেপির আইনজীবী বলেন, এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়েছে, এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। তারপরেও চন্দ্রকোনা রোডে হামলা হয়েছে। এই হামলার পিছনে কোন কোন নেতা বা দুষ্কৃতী আছে তা খুঁজে বের করতে সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। এরপরে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ। আমার ক্লায়েন্টের ক্ষেত্রে এটা নতুন কিছু নয়, এই জিনিস রেগুলার বেসিসে হয়েই আসছে। অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টেরই মাননীয় বিচারপতিরা অর্ডার পাস করেছিলেন যে যখন মাননীয় বিরোধী দলনেতা কোনো জায়গায় ট্রাভেল করবেন তখন পাইলট কার, রুট লাইনিং এগুলো রাজ্য পুলিশকে দিতে হবে, আর তার দেহরক্ষী যারা তারা কেন্দ্রীয় বাহিনী যেটা আসে সেটা হবে। এটা ইয়েলো বুক অনুযায়ী হয়। ব্লু বুক, ইয়েলো বুক এই দুটি বই আছে আর কি আপনার সিকিউরিটি প্রোটোকলের। ব্লু বুকটা হচ্ছে আপনার যারা এসপিজি প্রোটেক্টি তাদের ক্ষেত্রে মেনটেন হয়, আর যারা এসপিজি প্রোটেক্টি নয় মানে জেড প্লাস জেড, ওয়াই প্লাস ওয়াই যারা, তাদের ক্ষেত্রে ইয়েলো বুকটা ফলোড হয়। তো ইয়েলো বুকেও এটা দেওয়া আছে যে রাজ্য পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনী লিয়েজও মেনটেন করে এই সিকিউরিটি প্রোটোকলটা পুরোটা এরমভাবে দেওয়া হবে হচ্ছে যে কেন্দ্রীয় নিরাপত্তা যিনি পান আর কি তাকে। এবার যেটা হচ্ছে এই রুট লাইনিং এর জন্য যেহেতু প্রায়ের ইনফরমেশনটা থাকছে যে মাননীয় বিরোধী দলনেতা কোথা দিয়ে ট্রাভেল করবে, তার ট্যুর প্রোগ্রামটা তো দিয়ে দিতে হচ্ছে, রুট প্রোগ্রামটা। তো বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেখান থেকে উনি যাত্রা করবেন, যেটি শুধু পুলিশের নলেজেই থাকে, রাজ্য পুলিশের, কেননা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে সেটা দিতে হয়। তো সেই জায়গাতে কিছু দুষ্কৃতির দল কিছু তারা দাঁড়িয়ে থাকে অতর্কিতে হামলা করার জন্য। সামনে কালো পতাকা রাখে, কিন্তু পেছনে অন্য হাতে আপনার হয়তো বাঁশের লাঠি, আয়রন রড এই সমস্ত জিনিস রাখে। তো এই নিয়ে তো বহুবার ওনার ওপরে এরকম আক্রমণ হয়েছে, ওনার কনভয়ের ওনার ওপরে। ইনফ্যাক্ট কালী পুজোর একটি উদ্বোধন করতে উনি যাচ্ছিলেন সাউথ 24 পরগনাসে, সেখানে পর্যন্ত এই জিনিস হয়। এবার এই ঘটনাটি যেটি হয়েছে, এই ঘটনাটি তো হয়েছে উনি পুরুলিয়াতে গেছিলেন একটি সভা করতে। পুরুলিয়া থেকে উনি সভা করে ফিরছেন তখন চন্দ্রকোনা রোডে ওনার ওপরে এই অতর্কিত আক্রমণটি হয়। সেখানে যেটি অভিযোগ করা হয়েছে তাতে বলা আছে, মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে যে লাঠি, আয়রন রড, ইট এবং অস্ত্র এই নিয়ে আক্রমণ করা হয় ওনার কনভয়কে যখন চন্দ্রকোনা রোড দিয়ে পাস করছে। তাদের মধ্যে কিছু লোককে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের নাম দিয়ে অলরেডি আপনার পুলিশের কাছে অভিযোগ মাননীয় বিরোধী দলনেতা জানিয়েছেন। এবং আরও বলা হয়েছে যে গাড়িতে কেরোসিন এবং পেট্রোলের মতো তরল পদার্থ দিয়ে গাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয়। তো এটা তো ক্লিয়ার কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার। এবার তারপরে তো আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি, নিউজে পুরো জিনিসটি কাভার্ড হয়েছিল যে মাননীয় বিরোধী দলনেতা যখন কমপ্লেন করতে যায়, প্রথমে কমপ্লেনের কপি নিতে চাইছিলেন না। যিনি ওখানে অবর পরিদর্শক যিনি আছেন, যিনি ওসি ছিলেন আর কি, তারপরে তো উনি অবস্থান বিক্ষোভ করার পরে ফাইনালি জেনারেল ডায়েরি করা হয়, এফআইআর রেজিস্টার করা হয় না। তারপরেও ফাইনালি রাত্রি 1টার সময় জানানো হয় যে এফআইআর হয়েছে, কিন্তু পিকিউলিয়ারলি অ্যাটেম্পট টু মার্ডারের কোনো সেকশনই দেওয়া হয়নি। পুরুলিয়া থেকে জনসভা সেরে শনিবার রাতে ফিরছিলেন বিরোধী দলনেতা। তাকে স্বাগত জানাতে চন্দ্রকোনা রোডের কাছে অপেক্ষা করছিলেন বিজেপি কর্মীরা। রাস্তার উল্টো দিকে পতাকা হাতে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা। কনভয় সেখানে পৌঁছতেই তৈরি হয় উত্তেজনা। এরপরে শটান চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে গিয়ে অবস্থানে বসেন বিরোধী দলনেতা। আপনি চেংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটা মোটা বাঁশ দিয়ে মারবে, ইয়া কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তারপর। আমরা এসপিকে জানান, আমরা পলাশ থালিকে জানান আমি বসে আছি। এই নাম, বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো। রাতে দীর্ঘক্ষণ পুলিশ বিট হাউসে বসে থাকেন শুভেন্দু অধিকারী। প্রায় 5 ঘন্টা পর গভীর রাতে থানা থেকে বেরিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। দলীয় কর্মীদের সঙ্গে মশাল মিছিল করেন বিরোধী দলনেতা। সেই ঘটনাতেই এবার সিবিআই তদন্ত চাইল বিজেপি।
সেখানে কোনো হামলা হয়েছিল না সেখানে পশ্চিমবঙ্গের মানুষরা যে তিরস্কার করছেন শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, সেই তিরস্কারের একটি বহিঃপ্রকাশ ছিল। এবং সেই বহিঃপ্রকাশটা কিন্তু ওনার যে সিকিউরিটি অফিসাররা ছিল সেই বহিঃপ্রকাশটা বুঝতে না পেরে যে সেটা তৃণমূল করছে না বিজেপি করছে, না বিজেপির লোকেরা তৃণমূলের পতাকা নিয়ে এসে ওনাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, সেটা বুঝতে না পেরে যে লোকেদেরকে পিটিয়েছেন আমরা সবাই জানি তারা বেসিক্যালি বিজেপির লোক। আসলে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ইউনিটটা তো বিভিন্ন কি বলবো শ্রেণীতে ভাগ আছে। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি, সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টি, নষ্ট হয়ে গেছিল রিভাইভ করা হয়েছে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি, আর পুরনো ভারতীয় জনতা পার্টি আবার আছে, RSS ব্যাক ভারতীয় জনতা পার্টি আছে। এই যে বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণীর ভারতীয় জনতা পার্টি মিলে একটা অ্যালায়েন্স যার নাম পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি, এদের এই সমস্যাটা নিজেদের অভ্যন্তরীণ কিনা সেটাও ভালো করে দেখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আজকে হঠাৎ শুভেন্দু অধিকারীর মনে পড়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের একটা ভূমিকা আছে একজন জেড ক্যাটাগরি প্রোটেক্টিভ যে নাকি সিআরপিএফ দ্বারা কাভার্ড, তাকে নেসেসারি প্রোটেকশন দেওয়ার। এই কথাটা যখন বিভিন্ন সময় পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী যখন যেতে চান এবং তখন সেখানকার যারা অর্গানাইজার হয়, সেটা মিছিল হতে পারে, মিটিং হতে পারে, জনপথসভা হতে পারে, র্যালি হতে পারে, সেখানকার অর্গানাইজারদেরকে যখন পুলিশরা বলেন তখন সেটাকে চ্যালেঞ্জ করে তারা চলে আসে হাইকোর্টে। হাইকোর্টে এসে বলে, এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে যে একটা জেড ক্যাটাগরি প্রোটেক্টিভ সিকিউরিটি সে কিভাবে আসবে কি না আসবে এতে কোনো রকম ভূমিকা রাজ্য পুলিশের নেই। এই যে দ্বিচারিতা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা প্রশাখারা বিভিন্ন সময় করে থাকে। আমার মনে আছে কিছুদিন আগেই কৃষ্ণা রাওয়ের ঘরে একটি মামলা হয়েছিল, সেই কৃষ্ণা রাওয়ের ঘরের মামলায় জানতে চাওয়া হয়েছিল যে সেই পার্টিকুলার মিটিংয়ে কারা কারা কি কি সাপ্লাই করছে, কতটা প্রোগ্রাম হবে, কোন রাস্তা দিয়ে যাবেন, কতক্ষণ র্যালি হবে, কতক্ষণ মিটিং হবে, এমনকি সেইটা যেই পার্টিকুলার জমিতে মিটিং করার কথা বলা হয়েছিল সেই পার্টিকুলার জমির পারমিশনটা সঠিক লোকেদের থেকে না নিয়ে এসে একটা র্যান্ডাম লোকের থেকে পারমিশন নিয়ে এসে অ্যাপ্লাই করেছিল ভারতীয় জনতা পার্টি পারমিশনের জন্য। পুলিশ সাধারণতভাবে বলে যে যারা আসল মালিক তাদের থেকে পারমিশন নাও, কারণ এটা জেড ক্যাটাগরি প্রোটেক্টিভ সিকিউরিটির কিছু বেসিক প্রোটোকল আছে। এগুলো যখন পুলিশ অন্য সময় বলে সেই সময় শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে এগুলো মানতে হবে না, বিরোধীদের একটা সুযোগ দিতে হবে, আমাদের সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। আবার যখন পুলিশ ইন্টারফেয়ার করে না, পুলিশ যখন বলে ঠিক আছে আমরা বেশি আপনাকে ইন্টারফেয়ার করছি না, আপনারা নিজেরা স্বাধীনভাবে চলুন, আমরা শুধু রুট ম্যাপিংটা করে দিচ্ছি, তখন উনি আবার উল্টো কথা বলেন। সমস্যাটা হচ্ছে দ্বিচারিতা করতে করতে একটা এমন জায়গায় পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী যেখানে উনি আদালতকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছেন। আজকে যদি আপনি দেখেন যে হায়েস্ট লিটিগেন্ট হিসেবে যদি কাউকে প্রাইজ দিতে হয় সেটা শুভেন্দু অধিকারী পাবেন, কারণ কি ওনার কথায় কথায় আদালতে এসে পুরো পশ্চিমবঙ্গের গণতন্ত্র এবং রাজনীতিটা আদালতের মাধ্যমে করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা বারবার বিফল হয়েছে, আগামী দিনেও বিফল হবে। এই হামলার প্রতিবাদে মঙ্গলবার চন্দ্রকোনায় মিছিল করেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা রোডে তার কনভয়ে হামলার অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মঙ্গলবারই হামলার প্রতিবাদ মিছিল করলেন বিরোধী দলনেতা চন্দ্রকোনার সেই একই রাস্তায়। ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে, সুদে আসলে তুলবো, ভরসা রাখুন। জয় বাংলা স্লোগান দেওয়ায় বাংলা বিরোধী জমিদারদের গাত্র দেওয়া হয়। বাংলা বিরোধী জমিদার শুভেন্দু অধিকারী তার সিআরপিএফ বাহিনীকে হুঙ্কার দেন যে লাঠিপেটা করতে। সিআরপিএফ এসে লাঠিপেটা করে। পুরোটাকেই পলিটিক্যালি ডিভিডেন্ড পাওয়ার জন্য এই সস্তার নাটক করেছেন। এই নাটকও চিরে ফিরবে না। শনিবার পুরুলিয়া থেকে ফেরার পথে শালবনীর চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয় তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ ওঠে। স্লোগান পাল্টা স্লোগান, হাতাহাতি, মারধরের রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে পুলিশ বিট হাউসে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের ঘরের মেঝেতে বসে পড়েন তিনি। প্রায় 5 ঘন্টা সেখানেই অবস্থান বিক্ষোভ করেন। মঙ্গলবারের প্রতিবাদ মিছিল থেকে সেই ঘটনা নিয়ে সুর চড়ান শুভেন্দু অধিকারী। আমার উপর তৃতীয় হামলা, এই পলাশঢালি এই করিয়েছে। এই ডিজিকে রিপোর্ট করে না, এ ভাইপোর পিএ কে রিপোর্ট করে। এ যা যা ফোন করেছে সেদিন মেসেজ করেছে সব আমার কাছে আছে। পলাশঢালি এ জিনিস হবে না। প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, পাল্টা হবে, গণপ্রতিরোধ হবে। এর আগে আপনাদের মনে থাকবে যখন এসএসসির পরীক্ষা হয়েছিল সেই সময় ও বলেছিল ওর কাছে নাকি অডিও ক্লিপ রয়েছে
কোথায় গেল সেই অডিও ক্লিপ? তারপর তো পরীক্ষাও হলো, রিক্রুটমেন্ট হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এই যে মানুষকে বিভ্রান্ত করা, আসলে চন্দ্রকোনা রোডে ফুটেজ খাওয়ার জন্য নাটক করেছিল। উল্টে বরং সেদিনকে ওখানকার তৃণমূল গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য, তাকে শুভেন্দুর বাহিনী, লেঠেল বাহিনী গিয়ে বেধড়ক মারে। সেই ফুটেজ পর্যন্ত আমাদের কাছে রয়েছে, যার ভিত্তিতে আমরা ইতিমধ্যেই মামলা রুজু করেছি। এবার ওই একই রাস্তায় পথে নামলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কুবাই নদীর কাছ থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল শুরু করে বিজেপি। প্রায় 4 কিলোমিটার দূরে শিব মন্দিরের কাছে শেষ হয় মিছিল। তারপর জনসভা করেন বিরোধী দলনেতা। ফের হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, গাড়ির উপরে আক্রমণ হচ্ছে, ওইখান থেকে শিখে পশ্চিমবাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আরে আমি শুভেন্দু অধিকারী, আমার মেমোরিতে সব লেখা থাকে, বদলও হবে, বদলাও হবে। আমি সোজা করা লোক। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করা যাবেও না, কারণ এ রাজ্যের বুকে যদি ধর্মের নাম করে গুন্ডামি হয়, এ রাজ্যের প্রশাসন সেই ধর্মীয় গুন্ডামিকে, এ রাজ্যের প্রশাসন সাম্প্রদায়িক গুন্ডামিকে পর্যদস্ত করতে জানে, তাকে ডান্না মেরে সিধা করতে জানে। এ রাজ্যে আইনের শাসন আছে, তাই এ রাজ্য বাংলাদেশ হবে না, সেটা শুভেন্দু নিশ্চিন্ত থাকতে পারে। ও যতই করবার চেষ্টা করুক না কেন, যদি বাপের বেটা হয়ে থাকে শুভেন্দু, যেন ভবানীপুরে এসে দাঁড়ায় 1 লাখ ভোটে হারাবো। বরং উল্টে আজকে চ্যালেঞ্জ করছি আমরা, নন্দীগ্রাম থেকে যেন শুভেন্দু অধিকারী না পালায়। শনিবারের ঘটনায় তৃণমূলের নেতা কর্মী সহ 9 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 72 ঘন্টায় একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই প্রেক্ষাপটে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। তৃণমূল সমর্থকরা রাস্তার ধার থেকে জয় বাংলা বলছেন বা কোনো স্লোগান দিচ্ছেন, আর বিজেপির সমর্থকরা তারা নিজেদের নেতার কাছাকাছি যাওয়ার জন্য অতি উৎসাহে এগিয়ে গিয়েছেন এবং সেখানে সেমসাইড গোল হয়ে গেছে। সেইখানে আক্রমণ করে বসেছে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা, তারা জওয়ানরা পিটিয়ে দিয়েছেন বিজেপির কর্মীদের। মানে বিজেপির একটা অভিমান থাকতে পারে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হয়ে ভুল করে বিজেপি কর্মীদেরই মারলে কেন কেন্দ্রীয় বাহিনী জবাব দাও। এটার থেকে নজর ঘোরাতে যখন দেখেছেন এবং তার মধ্যে মার খেয়েছেন ওই এলাকার বিজেপির মণ্ডলের একজন বড় নেতা, কি গৌতম না কি নাম, তো তাকে কে পিটিয়েছে? শুভেন্দু অধিকারীরা পিটিয়েছে। এই পরিস্থিতিতে যখন নজর ঘোরাতে শুভেন্দু গেল থানার ফাঁড়িতে, এবং এখন এইসব হাইকোর্ট যাওয়া, সিবিআই চাওয়া, এইসব কথা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কেন ব্যবস্থা নেয়নি। প্রশ্ন হচ্ছে যে পুলিশ তদন্ত করছে, আমরা যেটুকু জানি কোনো একজন তৃণমূল সমর্থকও যদি শুভেন্দুর গাড়িতে অ্যাটাক করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বদলে এই যে কথা আমার গাড়িতে মারা হয়েছে, কেরোসিন জ্বালিয়ে দেওয়া, অমুক, তার ন্যূনতম কোনো ইঙ্গিত বা প্রমাণ কোথাও শুভেন্দু অধিকারী বা ওদের কেউ দিতে পারেনি। এটা থেকে নজর ঘোরাতে, সেমসাইড গোলটা থেকে নজর ঘোরাতে এই বিস্তর নাটকটা করে চলেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি। ওই জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জয় বাংলা, এখন জয় বাংলা শুনলেই ওনাদের মধ্যে একটা প্যানিক রিয়াকশন হয়। এবার নিজেদের কর্মীরা নিজেদের নেতার কাছে এগিয়ে গেছে, নেতার দেহরক্ষীরা পিটিয়ে দিয়েছে। এই হচ্ছে গোটা ঘটনা। এটা আমাদের কাছে এই পর্যন্ত আমরা খবর যা তথ্য প্রমাণ এসছে এটাই প্রতিষ্ঠিত হচ্ছে। এবার পুলিশও যতক্ষণ না কোনো একটি ব্যক্তিকে একটা মিনিমাম তথ্য প্রমাণ থাকছে যে গাড়িটার উপর অ্যাটাক হয়েছে বা কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, তাকে অ্যাটাক করে তার জীবন শেষ করে দেবে বা তাকে এতগুলো বিপজ্জনক ধারা, অ্যাটেম্প টু মার্ডার, ওই সব মামলা দিয়ে দেবে? এটা হতে পারে কখনো? পুলিশও নিশ্চয়ই খতিয়ে দেখছে, এরকম নয় যে কেউ ওটা করতে চাইলে। কিন্তু এতগুলো লোক ভিডিও তুললো, আর শুধু এই ভিডিওটা এলো না, কেন্দ্রীয় বাহিনী পেটাচ্ছে বিজেপিতে, সেই ভিডিও বেরিয়ে গেল। শুভেন্দুর গাড়ি সুরক্ষিত রেখে কেন্দ্রীয় বাহিনী, কই কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তো কোনো অভিযোগ এলো না এখনো যে তাদের কাজে তৃণমূল কর্মীরা বাধা দিয়েছেন।
কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তো অভিযোগ হওয়ার কথা ছিল যে আমাদের সুরক্ষা বেষ্টনীকে তৃণমূল কর্মীরা ভেঙে দিয়ে আমাদের যাকে রক্ষা করার দায়িত্ব তাকে অ্যাটাক করতে গেছে। কই, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তো অভিযোগ নেই। যদি সেটা হতো তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকেও আবার একটা অভিযোগ দায়ের হতো। ফলে এই গোটা ঘটনাটা প্রচারে থাকার জন্য, আরও অন্য খামতি ঢাকার জন্য শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিত্তিহীনভাবে এই কথাগুলো বলে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করতে চাইছেন, সেটা ওখানকার মানুষও বিশ্বাস করবেন না। শুভেন্দু বাবুর ওপর হামলা বা সুকান্ত বাবুর ওপর হামলা, এর আগে দিলীপদার ওপরে হামলা, মানে বিজেপি কর্মীদের ওপর হামলা, এ তো একটা দৈনন্দিন ব্যাপার, সাপ্তাহিক ব্যাপারে পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও বিজেপির কর্মীরা আক্রান্ত হয়। প্রতিদিন জেলা সফরকালে কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টির কর্মীরা রক্তাক্ত হচ্ছেন, নেতারা বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন তৃণমূলের। এটা তো খুব স্বাভাবিক ঘটনা। কটা ঘটনার শুভেন্দুবাবু সিবিআই চাইবেন? কটা ঘটনার? তবে বলি, চন্দ্রকোনায় যে ঘটনা ঘটেছে এবং তার যে নজিরবিহীন প্রতিবাদ হয়েছে, আমার মনে হয় সিবিআই চাওয়ার আর দরকার নেই, কেন্দ্রীয় সরকারের আর দরকার নেই। আগামী আর 2-3 মাস চলে গেলে পরে রাজ্য সরকারই এই মামলাটা তদন্ত করবে আপনার নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে। আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, আসলে মুখ্যমন্ত্রী যখন প্ররোচনা দেন, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর ভাইপো যাকে নাকি দলের যুবরাজ বলা হয়, তিনি যখন প্ররোচনা দেন, তখন তলার ছোটোখাটো নেতারা এই ধরনের কাজ করবেই। যখন আমরা প্রতিনিয়ত টিভি খুললেই, আমরা কিছু এতে মোবাইলে দেখলেই আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, জ্যান্ত পুঁতে দেবো, গাছে বেঁধে রাখবো, এই নেতাদের এই কথাগুলোই সাধারণভাবে কর্মীদের প্ররোচিত করে। এবং আপনি কি বিশ্বাস করেন যে শুভেন্দুবাবুর ওপর হামলা করতে গুটি কয়েক তৃণমূলের ছেলে তারা আড্ডা মারছিল, ওরা ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়লো? কখনো না। শুভেন্দুবাবুর ওপর হামলার একদম তৈরি হয়েছে, সংগঠিত হয়েছে উচ্চতলার নেতৃত্বের নির্দেশে, একদম মমতা ভাইপো এদের নির্দেশে এই হামলা সংগঠিত হয়েছে। এই হামলার নিন্দাও করার প্রয়োজন নেই, এই হামলার প্রতিরোধ করতে হবে। ভাই, মার খেতে খেতে পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, আপনি কতদিন মার খাবেন? আমরা কোন আইনের কথা বলছি এই রাজ্যে বসে? এখানে আইনের বলে কিছু আছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে ফাইল ছিনতাই করেন? মুখ্যমন্ত্রী নাকি মোবাইল চোর, জনগণ বলছে, আমরা দেখছি, টিভিতে নিজে বলছেন আমি নিয়ে চলে এসেছি, আমি নিয়ে পালিয়ে এসেছি। একজন মুখ্যমন্ত্রী যদি ফাইল চোর হন, একজন মুখ্যমন্ত্রী যদি মোবাইল চোর হন, একজন মুখ্যমন্ত্রী যদি মঞ্চে উঠে বলেন ফাটাফাটি খেলা হবে, একজন সেকেন্ড ইন কমান্ড, হ্যাঁ, ইন্টারন্যাশনাল যুব নেতা, তিনি যদি বলেন যে গাছে বেঁধে রাখুন, ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন, তাদের থেকে আপনি তার ফলে তার কর্মীদের থেকে কি আশা করেন? কিন্তু আমি বলি ভাই, সময় থাকতে সাবধান হয়ে যান। একটা সময় ছিল, বিশ্বাস করুন, আমরা যারা সিপিএম বিরোধী আন্দোলনে ছিলাম, আন্দোলন থাকতো, রক্তাক্ত হতাম, কিন্তু কখনো ভাবতাম না, মনে মনে একটু কোথাও সংশয় থাকতো যে সিপিএম বিহীন পশ্চিমবঙ্গ কি আদৌ আমরা দেখতে পাবো? আজকে আমরা সিপিএম শূন্য দেখছি, আগামী দিন তৃণমূলও শূন্য হবে এই রাজ্যে, এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাই সময় থাকতে সাবধান হয়ে যান, সব বিচার কিন্তু আদালতে হবে না। ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। 1 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন হুমায়ুন কবির। নানা কথা বললেও ভোটে কার সঙ্গে তিনি জোট বাঁধবেন কিংবা কে তার সঙ্গে জোট বাঁধবে তা এখনো স্পষ্ট নয়। দুদিন আগেই যার সঙ্গে দেখা করতে ফুরফুরা শরীফে গেছিলেন হুমায়ুন কবির, এবার সেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেই নিশানা করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। নওশাদ বেশি চালাকি করছে। শেষ পৌঁছেও আবহাওয়া খামখেয়ালি, সকালে ঠান্ডা আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ছে পারদ। কার্যত তেমনই অবস্থা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। এই আইএসএফ কে জোট বার্তা দিচ্ছেন, তো এই আইএসএফ কে আক্রমণের লক্ষ্য করছেন। টিএমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না, যদি আমাকে 20টা সিট দিয়ে দাও। তো 20টা সিট লেখ না, কাকে 20টা প্রার্থী দিবে, তারপরে কটা জিতবে, 5টা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতেছিল।
তো যাক না, পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। কয়েক মাস পরে বিধানসভা ভোট, তার আগে নতুন বাবরি মসজিদ তৈরির ঘোষণা করার পর নতুন দল তৈরি করেছেন তৃণমূলের সাসপেন্ডেড সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির। আর তারপরই নতুন করে জল্পনা উস্কে আইএসএফ, সিপিএম, কংগ্রেস এবং আসাদউদ্দিন ওয়েসির মিলের উদ্দেশ্যে খোলাখুলি বার্তাও দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। কংগ্রেস, আইএসএফ, সিপিএম কেউ আমার কাছে অচ্ছুত না। তৃণমূলের বড় শক্তি মুসলিম ভোট। হুমায়ুন কবির নতুন দল তৈরি করে সেই সংখ্যালঘু ভোটেই ধাক্কা দিতে চাইছেন। কিন্তু প্রশ্ন হলো, তার সঙ্গে জোট বাঁধবে কে? এই প্রশ্ন যখন দিনে দিনে জোরালো হচ্ছে, তখন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন হুমায়ুন কবির। নওশাদ বেশি চালাকি করছে, সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন, যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। যে রাত্রি 12টা থেকে 2:30 পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি, সে আবার রাজনীতির নেতা কিসের? এই ধরনের দ্বিচারিতা মমতা ব্যানার্জি করতে পারে, নওশাদ করতে পারে, হুমায়ুন কবির কোনোদিন করবে না। প্রুফ আনবো সামনে, কোন গেট দিয়ে ঢুকেছে, কতক্ষণ থেকেছে, কোন লিফট দিয়ে নেমে গেছে, সব আছে, দিয়ে দেবো। হুমায়ুন কবিরের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি নওশাদ সিদ্দিকী। এদের সাংসারিক অশান্তির কি উত্তর দেবো বলুন? সবাই বিজেপির প্রোডাক্ট। নওশাদকে 21-এ বিজেপি তৈরি করেছিল, আর হুমায়ুনকে 26-এ বিজেপি তৈরি করেছে। বিজেপির যেমন পুজোয় নতুন জামা বেরোয়, কারণ প্রত্যেক বছর ভোট হলে বিজেপির একটা করে প্রোডাক্ট বেরোয়। ওদের তো একটাই লক্ষ্য, ভোট হলে তৃণমূলের ভোট কাটা, কেটে যদি বিজেপিকে জেতানো যায়। 21-এ পারেনি, 26-এও পারবে না। নতুন দল তৈরি করে কি আদৌ সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবেন হুমায়ুন? আইএসএফ এর ভূমিকাই বা কি হবে? বিধানসভা ভোটে কে তার সঙ্গে যাবে তা এখনো ঠিক করে জানেন না হুমায়ুন কবির, কিন্তু নিজের মতো করে একের পর এক নেতাকে নিশানা করে চলেছেন। সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেব। জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17ই জানুয়ারি জঙ্গিপুর ও বহরমপুরে কর্মসূচি রয়েছে তার। এই অবস্থায় তাকে ফের আক্রমণ করলেন হুমায়ুন কবির। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। হুমায়ুন কবির যেহেতু 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গায় কন্টেস্ট করবে, 22শে ডিসেম্বর ঘোষণা করেছে। এখন সেই বেলডাঙ্গাতে 17 তারিখে রোড শো করতে যাবে, তার পুলিশ প্রশাসন হেলিপ্যাড করছে। আমার কাছে এটাও খবর আছে যে উনি ওটাও যাবেন না। আমি বলেছি উনি যা লোক করবেন 19 তারিখে 48 ঘন্টার মধ্যে আমি তার ডবল লোক করে বুঝাবো যে সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেবো। এখন ওটাও বোধহয় যাবে কিনা সন্দেহ আছে। আপনারা খবর নেন, 17 তারিখের প্রোগ্রামও বাতিল হতে পারে সর্বভারতীয় নেতার। ফাঁকা কলসির আওয়াজ বেশি, ওনাকে নিয়ে বেশি মন্তব্য করে গুরুত্ব বাড়াতে আমরা কেউই চাই না। উনি ওনার মতো যা পারেন করুন। ওনার যদি অনেক ক্ষমতা থাকে তাহলে ওনাকে 4 বার পার্টি পাল্টাতে হতো না, ঠিক আছে? উনি বহু আগেই নতুন দল গঠন করতে পারতেন। একবার কংগ্রেস, তারপর তৃণমূল, আবার কংগ্রেস, তারপরে বিজেপি, আবার কংগ্রেস, তারপর আবার তৃণমূল, এখন আবার নতুন দল। তো এই যে 6-7 বার পার্টি পাল্টেছেন একজন, তো তার যদি এত বেস থাকে তাহলে পার্টি তৈরি করতে পারতেন বহু আগে। এতবার দল পাল্টানোর কি দরকার ছিল? যার নিজের 7-8 বার দল বদলেছে তার কি ক্রেডিবিলিটি আছে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলে? এসআইআর এর শুনানি নিয়ে দিকে দিকে হেনস্থা, ভোগান্তির অভিযোগ উঠছে। বয়স্কদের শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে, তা নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করছে তৃণমূল। আর এবার এসআইআর এর ভোগান্তির জন্য ঘুরিয়ে তৃণমূলকেই দায়ী করলেন হুমায়ুন কবির। রাজ্য সরকার এদেরকে প্ল্যান মাফিক ভোটারদের ভীতি সৃষ্টি করছে, ক্রেডিট নেবে যে বিশেষ করে মুসলমান ভোটারদের এই পরিমাণে নোটিশ সার্ভ করার পর তাদের নাম কিন্তু থাকবে, তাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি জোর দিয়ে বলছি ভয় পাওয়ার কিছু নাই। এরা এটা করছে প্ল্যান মাফিক। দেখো তোমাদের নাম ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল, কিন্তু তোমাদের নাম আমরা রেখেছি, তোমরা যেন টিএমসি কে ভোটটা দিও। এটা হচ্ছে এদের প্ল্যান। আমরা তার আগেই রাস্তায় নেমে সাধারণ পাবলিককে তো অভয় দিবই, তাদেরকে
গ্যারেন্টি দেব যে তোমাদের একটা নাম বাদ যাবে না, বাদ গেলে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি গোটা বাংলায় রাস্তায় নেমে আধিকারিকদের সাথে প্রকৃত ভোটার লিস্টের নাম একটা বাদ গেলে সেই অধিকারকে ছাড়া হবে না। হুমায়ুন কবির তিনি 2019 সালে ভারতীয় জনতা পার্টির যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের প্রার্থী ছিলেন। তো এবারও বিজেপির অঙ্ক অনুযায়ী তিনি কিছু রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন। বাংলার মানুষ জানেন বিজেপিকে রুখতে পারে তৃণমূল, বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলে দিতে হবে। উনি কিছু কথা বলেন, কিছু নাটক করছেন, ওনার কিছু নতুন বন্ধু সাহায্য করছে, তার বেশি কিছু না। 2011 সাল থেকে মুসলিম ভোটের সিংহভাগই তৃণমূলের দখলে। তৃণমূলের এই একচেটিয়া আধিপত্যেই ধাক্কা দিতে চাইছেন হুমায়ুন কবির, কিন্তু তা কি পারবেন? বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির পারদ একেবারে সপ্তমে। প্রতিপক্ষকে চোখ রাঙাচ্ছে সব দলের নেতারা। এর মধ্যে আবার চোখ রাঙাতে শুরু করেছে নিপা ভাইরাসও। কোভিডের ভয়াবহ ছবি এখন স্মৃতিতে টাটকা। এরই মধ্যে রাজ্যে ফের ভয় ধরাচ্ছে নিপা ভাইরাসের সংক্রমণ। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজন নার্সকে আগেই বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুজনেই পজিটিভ বলে জানিয়ে দিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি। হাসপাতাল সূত্রে খবর, মহিলা নার্স এখনো কোমায়, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আক্রান্তের রক্ত চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে, যাকে মেডিকেলের ভাষায় হোমোডাইনামিক স্টেবিলিটি বলা হয়। সূত্রের খবর, রেবাশিওর নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধও প্রয়োগ করা হচ্ছে তাঁর শরীরে। নিপা আক্রান্ত শারীরিক অবস্থার এরকম অবনতি দেখে উদ্বিগ্ন অনেকেই। এখন সবাই মিলে একেবারে ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত হয়ে গিয়ে হওয়াটা উচিত নয়। এখন আমাদের চারিদিকে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে রয়েছে, তাদের সাথেই আমাদের রোজকার ওঠা বসা। কিন্তু এই নিপা ভাইরাস সম্বন্ধে আমাদের কিছুটা অস্বস্তির কারণ নিশ্চয়ই আছে। কেন আছে? কারণ এই ভাইরাসটা আমরা প্রথমত এর সম্বন্ধে আমাদের বুদ্ধি জ্ঞানটা এখনও একটু আবছা। এই ইনফেকশনটা আমরা মনে করি শুরু হয় খানিকটা সেই কোভিডের গল্পর মতো, যে বাদুড়রা এদের রিজার্ভয়ার, বাদুড়রা বিভিন্ন রকম ফল খায়, সেই ফলগুলো বাদুড়ের উচ্ছিষ্ট ফলগুলো মাটিতে পড়ে, সেগুলো অন্যান্য জন্তু জানোয়াররা তাদের সংস্পর্শে আসে, তারা খায়, মানুষ সেই অ্যানিমালের সংস্পর্শে আসে, সেখান থেকে আমাদের মানুষের দুর্ভোগটা শুরু হয়। এটাও এখনো সম্পূর্ণ শিওর নয় যে হিউম্যান টু হিউম্যান স্প্রেড কিভাবে হয়, কিন্তু একটা কথা জেনে খানিকটা স্বস্তি নেবেন যে নিপা ভাইরাসের রেসপিরেটরি ট্র্যাক্ট স্প্রেড হয় না। এটা যদি মানুষ থেকে মানুষে যেতে হয় তাহলে খুব ক্লোজ কন্ট্যাক্ট বা বডি ফ্লুইডসে যাবে। কেন এই ভাইরাস সম্বন্ধে এত কথাবার্তা? কারণ অন্যান্য ভাইরাল জ্বর, জারি, ফ্যাঁচফ্যাঁচে, সর্দি, কাশি, গলা ব্যথার সঙ্গে সঙ্গে কি এর একটা বদ বুদ্ধি আছে, সেটা আমাদের ব্রেনের ওপর যে একটা ফাইন লেয়ার আছে যেটাকে মেনিনজিস বলা হয়, সেই মেনিনজাইটিস বা মেনিনজিসটাকে ইনভলভ করে, সেখান থেকে ব্রেনেও সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়ে এবং দ্যাট ইজ এ সিরিয়াস কন্ডিশন। এখনও অবধি নিপা ভাইরাস স্পেসিফিক কোনো ওষুধ বেরোয়নি। একটা টোটকা অ্যান্টিভাইরাল আছে, সেটা ব্যবহার হচ্ছে। এর টেস্টিংটাও খুব সহজ নয়। এই যে যাদের টেস্ট করা হয়েছে, প্রথম একটা প্রাথমিক RT-PCR, তারপর আবার ভাইরোলজি ল্যাবে অন্যরকম নিউক্লিয়ার টেস্টিং করে বার করতে হয়। ভ্যাকসিন নিয়েও তেমন কোনো খবরাখবর নেই। শোনা যায় অস্ট্রেলিয়ায় নাকি অল্প কিছু কাজকর্ম হয়েছে। আপাতত আমাদের খানিকটা ডাক্তারদের আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। একটা কথা বলবো, যে ডাক্তারদের সতর্কতায় এবং যে ডাক্তারদের বুদ্ধিমত্তায় আজকে আমরা এই নিপা ভাইরাসটাকে সাসপেক্ট করলাম, তারা কে আমি জানি না, কিন্তু তাদের আমার সাধুবাদ এবং আমার মনে হয় উই আর গ্রেটফুল টু দেম যে তাদের মাথায় এই ডাউটটা এসেছিল। আমরা সাবধানে থাকি। কোনো রকম জ্বর উইথ সেরিব্রাল ইরিটেশন হলে তাড়াতাড়ি ডাক্তারদের কাছে দেখাবেন। আপাতত সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা যেন ঠিকঠাক করে এই কয়েকটা দিন আমরা পেরোতে পারি এবং আশা করি একটা হিউজ অ্যামাউন্ট অফ সোশ্যাল স্প্রেড এই ভাইরাসটা থেকে হবে না।
নিপা ভাইরাসে আক্রান্ত মহিলা নার্সের পাশাপাশি নারায়ণা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন পুরুষ নার্স। তিনি নন ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছেন। যখন আসি আমরা ওই কচি একটু মানে ঘুমিয়েছিল কি খেয়ে কি খাবার দিয়েছে খেয়ে দিয়ে, তারপরে আমরা যখন যাই ডাব খাওয়াচ্ছে, তারপরে বলে তোর বাবা মা আসছে দেখ দেখ প্রচুর ঘুমা রে। তারপরে কচিকে ডাকি রে বাবা বাবা বলে ডাকি বাবা মনে কে আসছি দেখো বাবা। কচি দেখো চেয়ে দেখলো, তারপরে সেরা বলে কে আসে তোর মা বাবা না। ছেলে ও আগে কি জ্বর হতো, মানে ও বাড়ি আসেনি, এমনি বলতো জ্বর হচ্ছে বাবা। তার ওষুধ খেয়ে তার কাজ করে হসপিটালে, সেইখানে তার জ্বর আবার কমে যায়, সেই দিয়েও কাজ করে। তারপরে হঠাৎ মানে জ্বর আর ভালো হয়নি। হ্যাঁ, ওই জন্য ওর বন্ধু বান্ধব এক রুমে 3 জন থাকতো, তারা মনে হয় জ্বর কেন ভালো হয়নি গো, এই জন্য ওকে সেইখানে ভর্তি করছে। ভর্তি করতে বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলছে, মানে এটা পরীক্ষা ওটা পরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জুনোটিক ডিজিজ, যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বাদুড়ের আধখাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তে ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুর হার 50 থেকে 60%। খেজুরের রস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, যার নজির রয়েছে বাংলাদেশে। নিপা ভাইরাসের ক্ষেত্রে মানুষের ব্রেন হচ্ছে তাদের অন্যতম টার্গেট, অর্থাৎ লক্ষ্যবস্তু। এবং আমরা জানি যে ব্রেনে কোনো সংক্রমণ হলে একটা ব্রেনের মধ্যে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহের সৃষ্টি হয়, এটাকেই আমরা বলি এনকেফ্যালাইটিস। তো নিপা ভাইরাস সংক্রমণের অন্যান্য আরও কিছু লক্ষণ প্রথম দিকে থাকে, যেমন ধরুন গলা ব্যথা, গলা খুসখুস করা, কাশি, কারো কারো শ্বাসকষ্ট। পরে আস্তে আস্তে এনকেফ্যালাইটিসের অন্যান্য লক্ষণ প্রকাশ পায়। এই এনকেফ্যালাইটিসের লক্ষণ আমরা চিনব কীভাবে? কোনো ব্যক্তি যদি জ্বর, মাথার যন্ত্রণা, বমি বা খিঁচুনি এই ধরনের সিমটম নিয়ে আসেন, তাহলে আমাদের প্রথম সন্দেহ হয় এটা এনকেফ্যালাইটিস কিনা। অন্যান্য উপসর্গের মধ্যে যেটা থাকতে পারে যে শরীরের কোনো একটা অঙ্গ, যেমন হাত পা, সেটা কমজোরি হয়ে যেতে পারে। আস্তে আস্তে মানুষটি তার যে চেতনার আস্তে আস্তে কমতে থাকে, ড্রাউজি হয়ে যায় এবং একটা সময় আসে যখন কোমা হয়। যেটা মানে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে নিপা ভাইরাসের ক্ষেত্রে ব্রেনকে এইভাবে আক্রমণ করার যে ক্ষমতা সেটা খুব তীব্র। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, মানে ধরুন 100 জন যদি নিপা ভাইরাসে আক্রান্ত হন, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুহার 40 থেকে 70%। এখনো পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ড্রাগ রেকমেন্ডেড নয়। কিছু কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ যেমন রিবাভেরিন, এগুলো চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিপা ভাইরাস আক্রান্ত যদি কাউকে সন্দেহ হয়, বিশেষ করে যারা এরকম খেজুর রস, তাল রস বা এই ধরনের ফল বা কোনোভাবে বাদুড়ের সংস্পর্শে এসেছেন, এক্ষেত্রে আমাদের প্রথমেই তার লালারস বা রক্ত বা ইউরিন বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমরা পিসিআর বা এলাইজা টেস্ট করে নিশ্চিত হই যে মানুষটি সত্যি নিপা ভাইরাস আক্রান্ত কিনা। এবং ট্রিটমেন্টটা মূলত সাপোর্টিভ। যেমন ধরুন এনকেফ্যালাইটিসের একটা অন্যতম সিমটম হচ্ছে খিঁচুনি বা কনভালশন। অনেক অ্যান্টিকনভালশন ওষুধ আছে যেগুলো ঠিকমতো ডোজে প্রয়োগ করলে কনভালশন কন্ট্রোল করে মানুষটিকে ভালো রাখা যায়। এছাড়া অন্যান্য যে সাপোর্টিভ মেজার, তার শরীরের মধ্যে ফ্লুইডের প্যারামিটারগুলোকে ঠিক রাখা, তার ব্লাড প্রেশার ঠিক রাখা, এদের কারো কারো শ্বাসকষ্ট হয়, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম হয়, অনেক সময় ARDS অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম শুরু হয়, যেক্ষেত্রে তার রেসপিরেটরি সাপোর্ট বা ভেন্টিলেশনের হেল্প লাগতে পারে। অর্থাৎ একটা পেশেন্টকে বাঁচাতে গেলে যে ধরনের সাপোর্টিভ ম্যানেজমেন্ট দরকার সেটা সম্পূর্ণভাবে প্রথম থেকে চালু করে দিলে আমরা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হার বা মৃত্যুর পরবর্তী জটিলতা অনেকটা কমাতে পারি। আর চিকিৎসার থেকেও আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রোগটা প্রতিরোধ। যদি কোনো রকম সন্দেহ হয় যে কোনো একটি মানুষ নিপা ভাইরাস আক্রান্ত, তাহলে তার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট, তার বডি সিক্রেশনের সঙ্গে যোগাযোগ, এটা যতটা কমানো যায়
ততই মঙ্গল। এই পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ইতিমধ্যেই একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণ নিয়ন্ত্রণে সেই ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিমকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এই প্রতিনিধি দলে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন, কল্যাণী এইমস ও ভুবনেশ্বর এইমসের একাধিক বিশেষজ্ঞ। নিপা ভাইরাস এটা সাধারণত ব্যাট থেকে আসে বা ব্যাট জাতীয় ওই জাতীয় প্রাণী। অনেক সময় ব্যাটের থেকে পিগের কাছে থ্রু ফল আসে এবং সেখান থেকে হিউম্যান ট্রান্সমিশন হয়। প্রথম এটা মালয়েশিয়ায় আরম্ভ হয়েছিল এবং ওখানকার নিপা ভ্যালি জায়গা থেকেই কিন্তু ভাইরাসটার নামকরণ হয়েছে নিপা ভাইরাস। এটা একটা ব্রেনকে অ্যাটাক করে ভাইরাস। ইট ইজ এ এবং এই জন্যে এই ভাইরাসে খুব তাড়াতাড়ি মস্তিষ্কের সমস্যা, মেনিনজাইটিস, মেনিঙ্গো এনকেফালাইটিস, ভেন্টিলেশন যে কারণে করতে হয় লোকেদের, বিকজ ডিটোরেশনটা খুব র্যাপিডলি হয়। নিপা ভাইরাসের স্প্রেডটা আমরা যদি কোভিডের সঙ্গে একটা কম্প্যারিজন করি, যে অত কুইক এবং ইজি নয়। নিপা ভাইরাসের স্প্রেডের জন্য আপনাকে ক্লোজ কন্ট্যাক্টে আসতে হবে। ক্লোজ কন্ট্যাক্ট অফ বডি ফ্লুইড, আধ খাওয়া ফল বা আধ খাওয়া খাবার বা একই খাবারের থেকে বাইট নেওয়া, এরকম সালাইভার এক্সচেঞ্জ, ক্লোজ কন্ট্যাক্ট, একই বিছানায় শোয়া বা খুব জোর একই জায়গাতে জড়াজড়ি করা, খেলাধুলো করা খুব ক্লোজভাবে, এই রকম ক্লোজ বডি কন্ট্যাক্ট ছাড়া নিপার ওরকম করোনার মতো হাওয়াতে ট্রান্সমিশন কমন নয়। যদিও নিপা সম্বন্ধে অনেক কিছুই কিন্তু এখনো অজানা, বিকজ এটাও কিন্তু একটা নতুন ভাইরাস, এটা খুব পুরনো ভাইরাস নয়। নিপার ট্রান্সমিশন যেটা বললাম, বডি ফ্লুইড বা কোনো ফল যেটা পুরোপুরি পরিষ্কার করা হয়নি, যেখানে জঙ্গল থেকে ব্যাটের ইউরিন বা পিগ ফার্মের কাছাকাছি কোনো জায়গায় ফল কন্টামিনেট করেছে পিগ এসে, বা ব্যাট সেই ফলের স্তূপ থেকে ফল খেয়ে গেছে যারা কন্টামিনেটেড, সেখান থেকেও কিন্তু এর ট্রান্সমিশনটা হতে পারে। এর যেহেতু ট্রান্সমিসিবিলিটিটা অত হাই নয়, সেহেতু এই মুহূর্তে কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, বিকজ যাদের হয়েছে তাদেরকে যদি ভালোভাবে আইসোলেট করে রাখা যায় তাহলে কিন্তু স্প্রেডটা সহজেই মানে কমানো সম্ভব। আর জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে ফল ইত্যাদি বা কাঁচা সবজি যেগুলো বাজার থেকে আনছেন সেগুলোকে ভালো করে ওয়াশ করা, সেগুলোকে ডিসইনফেক্টেন্ট যেমন আগে আমরা অনেক সময় ফ্লুইডে রেখে ওয়াশ করে খেতাম সেইভাবে ওয়াশ করা, অ্যাটলিস্ট কাঁচা ফল এনে বাজার থেকে একদম স্ট্রেট না খাওয়া, এই জিনিসটা মেনটেন করা। আর যদি অসুখ করে তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি স্বাস্থ্য ব্যাপারে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে কেন্দ্রীয় সরকারের এই টিম। কিভাবে নিপা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে চলছে লাগাতার বৈঠক। নিপা ভাইরাসে রাজ্যের এক বাসিন্দা আক্রান্ত হওয়ায় আগেভাগে প্রস্তুতি নিচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতাল। সূত্রের খবর, সেখানে তৈরি করা হয়েছে 10টি আইসোলেশন কেবিন, থাকছে 20টি সিসিইউ, মোট 63টা বেড মিলিয়ে পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে একটি ব্লকে। যারা নিপা ভাইরাসে আক্রান্ত হয় তাদের মৃত্যু হার প্রচণ্ড বেশি, অ্যাভারেজ 40 থেকে 100%। তাহলে সেটা তো ভীষণ ভয়। এবার এটা ট্রান্সমিশন কি করে হয় আমি বাংলার ক্ষেত্রেই বলি। বাদুড়রা থাকে, বাদুড়ের লালার রস থেকে এই ট্রান্সমিশনটা হয়। যখন আপনারা ফল খাবেন ভালোভাবে ধুয়ে খাবেন, এবং যদি ফলে কোনো স্ক্র্যাচ মার্ক দেখেন সে ফলটা অ্যাভয়েড করুন। নিপা বছরের শুরুতে ফের এই ভাইরাস নিয়ে রাজ্য জুড়ে নতুন করে ছড়ালো উদ্বেগ। এই ভাইরাসে আক্রান্ত 2জন নার্স ভর্তি বারাসাতের নারায়ণা হাসপাতালে।
চিকিৎসা বলতে যেহেতু নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, উপসর্গ ভিত্তিক চিকিৎসা, তাই সে মতোই তাদের অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে বিভিন্ন পরীক্ষামূলক চিকিৎসা চালানো হচ্ছে। নিপা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা, আমি জানি না প্রত্যেকটি দর্শক বন্ধুর মনে আছে কিনা, আমরা কোভিডের সময় একটা আলোচনায় বারে বারে R0 বলে একটা জিনিসকে টানতাম। নিপা ভাইরাসের ক্ষেত্রে R0 বা সংক্রমণ ক্ষমতা 0.48, অর্থাৎ একজন আক্রান্ত হলে 8 জন বা 2 জন আক্রান্ত হলে একজনের সম্ভাবনা, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এর সংক্রমণ ক্ষমতাটা কমতে থাকে। খুব তাড়াতাড়ি এরম ল্যান্ডস্লাইডের মতো এটা বেসলাইনে চলে আসে। যেহেতু এর মৃত্যু হার বেশি, অর্থাৎ একজন অসুস্থ হলে সে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হয়ে যায়, সেই কারণে এই রোগটা 4 ঘন্টার মধ্যে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে দুবাই, দুবাই থেকে লন্ডন ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। সুতরাং মৃত্যু হার বেশি হওয়া, R0 কম থাকা এবং সংক্রমণ ক্ষমতা কোভিডের চেয়ে অনেক কম হওয়ার কারণে এটা প্যান্ডেমিক হওয়ার বা এপিডেমিক হওয়ার সম্ভাবনা এর খুব কম থাকবে। সুতরাং মৃত্যু হয়তো যারা হবে তাদের মধ্যে অনেকেরই হতে পারে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু একসাথে 10 কোটি পশ্চিমবাংলার মানুষ বা 143 কোটি ভারতীয় আক্রান্ত হতে পারেন যেরম কোভিডের সময়, সেই সম্ভাবনা কিন্তু নিপা ভাইরাসের ক্ষেত্রে খুব কম। যদিও যখনই এরম ধরনের ভাইরাস ইনফেকশন আসে, কিছুদিন পর্যবেক্ষণ বা অবজারভেশন না করা পর্যন্ত একদম সঠিক অঙ্ক কষে বলা অসম্ভব। এবারে আমরা একটা সহজ জিনিস বুঝে নিই যে কোভিডের ক্ষেত্রে রাস্তা ছিল 3টে। একটা কি না, আমি যে ফোমাইট, সেখানে একজন কোভিড রোগী কেউ এসেছিলেন, তার থেকে কন্ট্যাক্ট হলো, হাতে কন্ট্যাক্ট হলো, হাতটা মুখে গেল, অথবা কেউ জোরে কথা বলল, হাঁচির সঙ্গে কাশির সঙ্গে ড্রপলেট ছড়ালো। এর ক্ষেত্রে কিন্তু মূল সংক্রমণের রাস্তা আমার হাত, অর্থাৎ আরেকটি লালারস আমার হাতে লাগলো, সেইটি আমার মধ্যে সংক্রমণ করলো। সুতরাং যদি এই ব্যারিয়ারটাকে ভাঙতে হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিবার হাত ধোয়া, অর্থাৎ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রত্যেকটা পেশেন্ট দেখা এবং আরেকটি পেশেন্টের মাঝখানে হাতটিকে ভালো করে ধোয়া বা স্যানিটাইজার ইউজ করা। এবং মাস্ক, যখন কোনো কোভিড রোগ, এই নিপা ভাইরাস রোগীর কাছে যাচ্ছেন, তখন এই ড্রপলেট ইনফেকশন বা কোনো পশু যদি নিপা ভাইরাসে আক্রান্ত হন, তার থেকে তার লালারস থেকে ড্রপলেট আসতে পারে, সেক্ষেত্রে মাস্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেলি মাস্ক পরলে আমরা বারণ করব না, কিন্তু হাত ধোয়াকে অনেক বেশি গুরুত্ব দেব। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। উত্তর 24 পরগনার হৃদয়পুরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। যে হাসপাতালে ভর্তি আছেন সেই নারায়ণা হাসপাতালেই কাজ করতেন। তবে কিভাবে ছড়ালো এই সংক্রমণ, কখন কাদের সংস্পর্শে এসেছিলেন এই 2 নার্স, এই মুহূর্তে তাদের পরিস্থিতি কি? রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 13ই ডিসেম্বর বর্ধমানের কাটোয়ায় নিজের বাড়িতে গেছিলেন আক্রান্ত ওই মহিলা নার্স। সেই রাতে বাড়িতেই ছিলেন। 14 থেকে 17ই ডিসেম্বর নদিয়ার কৃষ্ণগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান। কলকাতায় ফিরে ভিআইপি রোডের কেষ্টপুরে যান 17 তারিখ। 18 থেকে 30 তারিখ পর্যন্ত হাসপাতালেই ডিউটি করছিলেন। 31শে ডিসেম্বর বর্ধমানের ঘুষকরাতেও যান নার্সিংয়ের পরীক্ষা দিতে। সেদিন রাতে জ্বর আসে ওই মহিলা নার্সের। 1 জানুয়ারি ওই অবস্থায় মঙ্গলকোটে গ্রামের বাড়িতে যান তিনি। পরের দিন কাটোয়া মহকুমা হাসপাতালের আউটডোরে দেখান। 3 তারিখ মঙ্গলকোটের বাড়িতে ছিলেন। পরের দিন বাড়িতে অচৈতন্য হয়ে পড়ায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে 6 তারিখ বারাসাতের নারায়ণা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে, এইটাই জানি। তারপরে যে এত হয়েছে সেটা তার আমরা রাতে মায়ের কাছে শুয়েছিল, সেটা তার আমরা বলতে পারবো না। সে কাছে, তোমরা যেমন কাছে দাঁড়িয়ে রয়েছে, এইভাবে মানুষের কাছে যায় না। নিজের লোক শরীর খারাপ হলে সেটা তো স্বাভাবিক যাবে। আজকে যখন ডিক্লার হয়েছে যে এই রোগটা হয়েছে, তখন জেনেছি।
এসেছিল 2 তারিখে, 3 তারিখে নিয়ে গিয়েছে। ইতিমধ্যে কৃষ্ণগঞ্জে যে আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেছিলেন ওই আক্রান্ত মহিলা নার্স, সেখানে পৌঁছে গেছে স্বাস্থ্য দপ্তরের টিম। এই যে নিপা ভাইরাস এখানে এসে গেছে, এই রকম সিমটম নেই, মানে সর্দি কাশি জ্বরের সাথে সাথে যদি কোনো রকম দেখি তাদের ডিটোরিয়েশন হচ্ছে দ্রুত, তাদের যদি কোনো রকম খিঁচুনি হচ্ছে, তাদের যদি কোনো রকম বিহেভিয়ারের চেঞ্জ করছে, তারা যদি কোনোভাবে আনকনসাস হয়ে যাচ্ছে, তাদের কিন্তু নিপা ভাইরাসের টেস্ট করতে দিতেই হবে এবং কনফার্মেশনের জন্য ওয়েট করলে চলবে না, দ্রুত তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে। সকলেই জানতে চাইছেন কি কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাস সংক্রমিত হলে হঠাৎ জ্বর আসতে পারে, সঙ্গে হতে পারে মাথা ব্যথা, পেশিতে টান ও বমি ভাব। নিপা ভাইরাস থেকে বাঁচতে কি কি উচিত? চিকিৎসকরা বলছেন শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে, যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। এই ভাইরাসের প্রথম হদিশ মেলে 1998 সালে। ভাইরাসের ব্যাপক সংক্রমণ হয় মালয়েশিয়ার শুয়োর প্রতিপালকদের মধ্যে। অসংখ্য মানুষের মৃত্যু হয় মালয়েশিয়ার নিপা গ্রামে। সেই গ্রামের নামেই ভাইরাসের নামকরণ করা হয়। 2001 সালে শিলিগুড়িতে প্রথমেই ভাইরাসে আক্রান্ত হন বহু মানুষ, মৃত্যু হয় অনেকের। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে প্রচুর মানুষ প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হৃদয়পুরে যে রুমমেটের সঙ্গে থাকতেন ওই নার্স, তিনিও নারায়ণা হাসপাতালেই কর্মরত নার্স। আক্রান্ত নার্সের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে থাকা ওই রুমমেট ও তার বাবা মাকেও আইসোলেশনে রাখা হচ্ছে। 1 তারিখ থেকে ফিভার এসেছে, তারপর দেন তো 2 তারিখে 1 তারিখও বাড়ি চলে যাই। ওর সিরিয়াস কন্ডিশন হয়, তখন তো ওকে ভেন্টিলেশন করতে হয়, তারপর তো বর্ধমান মেডিকেল হসপিটালে আনা হয়। সেখান থেকে আমাদের এখানে 6 তারিখে হসপিটালে এখানে আনা হয়েছে। কিন্তু আমার কোনো সেরকম সাইন অ্যান্ড সিমটম নেই, জাস্ট এমনি কাফ আছে। এই ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ কি? বিশেষজ্ঞ মহলের মতে কোভিডে মৃত্যুর হারের তুলনায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার অনেকটাই বেশি। এই ভাইরাসের কিন্তু মারণ ক্ষমতা যতটা বেশি, এই ভাইরাসের ছড়িয়ে পড়ার ক্ষমতা কিন্তু কোভিডের মতো অতটা বেশি নয়। ছড়িয়ে পড়ার ক্ষমতা প্রায় কোভিডের থেকে 8 থেকে 10 গুণ কম। সেখানে মারণ ক্ষমতা কোভিডের থেকে হয়তো 20 থেকে 40 গুণ বেশি। হাসপাতাল সূত্রে খবর, নিপা আক্রান্ত 2 নার্সের মোট 3 সহকর্মীকে ইতিমধ্যেই ডিউটি থেকে সরানো হয়েছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।